হ্যালো স্টুডেন্ট, মিশন ফিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের কাছে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের 2020 সালের ফিজিক্সের পেপারটি। দেখো, টোটাল ফিজিক্স এবং কেমিস্ট্রি পেপারে 100 নাম্বার, 50 প্লাস 50, সময় 2 ঘন্টা। দেখো, প্রতিটি পেপারে 3টে করে গ্রুপ থাকে। দেখো, একটা থাকে ক্যাটাগরি 1 কোশ্চেন, এতে প্রতি কোশ্চেনে 1 মার্কস করে থাকে, আর নেগেটিভ মার্কিং থাকে 1/4। ওকে, ক্যাটাগরি 2 তে দেখো, এতে 5টি কোশ্চেন থাকে, প্রতি প্রশ্নের নাম্বার হচ্ছে 2 নাম্বার এবং এতে নেগেটিভ মার্কিং থাকে হাফ। আর ক্যাটাগরি 3 তে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, কিন্তু এখানে মাল্টিপল অপশন কারেক্ট এবং এটাতে তুমি আনুপাতিক নাম্বার পাবে। মনে করো দুটো অ্যান্সার ঠিক আছে, তুমি একটা অ্যান্সার দাগ দিয়েছো, তুমি হাফ নাম্বার পাবে। আবার তুমি যদি ধরো দুটো অ্যান্সার ঠিক আছে, একটা ভুল দাগ দিয়েছো, একটা ঠিক দাগ দিয়েছো, তাহলে তুমি 0 নাম্বার পাবে। বোঝা গেল? দেখো, 2023 সালে ভালো র্যাঙ্ক করার জন্য এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তোমার দেখতে ভুলবে না এবং দেখবে এর সলিউশন কত সিম্পল ভাবে করে দেওয়া আছে। দেখো, যদি আমার প্রসেস তোমরা অবলম্বন করো, তাহলে দেখো ফিক্স পেপারটা সলভ করতে তোমাদের 40 থেকে 45 মিনিট বেশি সময় লাগবে না। ওকে, এছাড়া দেখো আমার ওয়ান শট যে এনসিইআরটি ভিডিওগুলো আছে, তোমরা যদি সেগুলো দেখে নাও, দেখবে তোমাদের কোনো নিউমেরিক্যালেই আটকাবে না। সব নিউমেরিক্যাল ওই এনসিইআরটি ভিডিও থেকে কমন পাবে। ওকে, তাহলে আরম্ভ করি। দেখো, একটি সেকেন্ড পেন্ডুলামের দোলনকাল 2 সেকেন্ড। পিণ্ডটি তার সর্বনিম্ন অবস্থান অতি অল্প দ্রুতি v0 সহ অতিক্রম করে। সেক্ষেত্রে সর্বনিম্ন অবস্থান অতিক্রম করার 2.25 সেকেন্ড পরে পিণ্ডটির উচ্চতা কত হবে? দেখো, এর যেহেতু আবর্তনকাল যেহেতু এর দোলনকাল 2 সেকেন্ড, তাহলে দেখো একটা কমপ্লিট আন্দোলন হচ্ছে, তারপরে 0.25 সেকেন্ড পরে সে কত বেগ পাবে সেটা আমরা বের করে দেবো, তাই না? এখন তোমরা জানো, যদি সাম্যাবস্থান থেকে কোনো সরল দোলগতি শুরু হয়, তখন তার সমীকরণ x a sin ওমেগা টি, তাই না? এক্ষেত্রে দেখো ওমেগা কত হবে বলো তো? না 2π/t। টি তো 2 সেকেন্ড আছে, মানে কি বলতো, এটা হবে a sin কি বলতো πt হবে কিনা বলো? কারণ ওমেগা যদি 2π/t হয়, তাহলে 2π/2 মানে পাই। তাহলে বলো বেগ কত হবে? v কত হবে বলো তো? দেখো dx/dt, তাই না? তাহলে কত বলো তো? এটা পাই ইন্টু a ইন্টু ইন্টু কস কি বলতো πt। এখন দেখো টি ইকুয়াল টু যদি 0.25 সেকেন্ড বসিয়ে দাও, তাহলে কত পাচ্ছ বলো তো? a পাই ইন্টু কস π/4। দেখো কস π/4 মানে কি বলতো? 1/√2। তাহলে দেখো এটা a π/√2, তোমরা কি পেয়ে গেলে? বেগ পেয়ে গেলে। বেগ পেলে কিনা বলো? দেখো সর্বোচ্চ বেগ কত পেলে বলো তো? দেখো সর্বোচ্চ বেগ কি বলতো? v0 ইকুয়ালস টু পাই a, তাহলে এটা v0/√2। এখন দেখো শক্তি সংরক্ষণ সূত্র যদি প্রয়োগ করে করি, দেখো সাম্যাবস্থানে সর্বোচ্চ গতিশক্তি ইকুয়াল টু 0.25 সেকেন্ডে গতিশক্তি হাফ এম। এটা কত পাচ্ছ বলতো? এটা v0/√2 এর কি বলতো হোল স্কোয়ার প্লাস mgh। বোঝা গেল? তাহলে দেখো এইখান থেকে বলতো 1/4 হাফ এম ভি স্কোয়ার আসছে কিনা বলো? তাহলে দেখো 1/4 হাফ এম ভি স্কোয়ার আর হাফ এম ভি স্কোয়ার, তাহলে কি পেলে বলো তো? 1/4 হাফ, দেখো এটা 1/4 mv স্কোয়ার। তাহলে দেখো এই 1/4 mv স্কোয়ার ইকুয়াল টু mgh, mm কেটে নাও, তাহলে দেখো h ইকুয়াল টু পাচ্ছ কত বলতো? কি বলতো? এটা v0 স্কোয়ার বাই কি বলতো? এটা 4g। দেখো কোন অপশনটা বলতো? দেখো সি এর অপশনটা কারেক্ট। ওকে, নেক্সট। দেখো কোয়েশ্চেন নাম্বার 2। প্রতিটি 50 সেমি এবং 0.005 সেন্টিমিটার প্রস্থচ্ছেদের একটি স্টিলের ও পিতলের তার ছাদ থেকে 15 সেন্টিমিটার ব্যবধানে ঝোলানো আছে। তার দুটির নিচের প্রান্তদ্বয় একটি অনুভূমিক দণ্ডের সঙ্গে যুক্ত। অনুভূমিক দণ্ডটির কোনো একটি বিন্দুতে নিম্নমুখী বল প্রয়োগ করা হলে, যার ফলে দুটি তারের
0.1 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হলো। স্টিলের তার থেকে ঠিক কত দূরে ওই বল প্রয়োগ করতে হবে? দেখো ইয়ং গুণাঙ্ক স্টিলের দেওয়া আছে আর পিতলেরও ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, তাই না? দেখো এই একটা হচ্ছে ধরো ইস্পাতের তার, আর ধরো এই একটা কি বলতো পিতলের তার, তাই না? এখন দেখো এটা আমাদের অনুবিভাগে একটা দণ্ড ঝোলানো আছে, তাহলে ধরো এটা এটা ধরো স্টিল আর এটা ধরো কপার, তাই না? তাহলে দেখো আমরা এই স্টিল থেকে ধরো এই 1 সেন্টিমিটার দূরে বল প্রয়োগ করা হয়েছে, তাহলে বলো তো ইয়ে থেকে কত বল প্রয়োগ করতে হবে বলো তো? 15 মাইনাস 1 সেন্টিমিটার দূরে। এখন দেখো যদি এখানে বল F1 হয় আবার এখানে বল F2 হয়, তাহলে আমরা লিখতে পারি না, দেখো F1 ইন্টু এক্স ইকাল টু F2 ইন্টু কি বলতো, এটা 15 মাইনাস এক্স হবে কিনা বলো? এখন দেখো আমরা F1 F2 বের করে নিই। দেখো y ইকাল টু আমরা কি জানি বলতো, না F ইন্টু ক্যাপিটাল এল ডিভাইড বাই এ ইন্টু স্মল এল। দেখো আমরা এখান থেকে F লিখতে পারি y a স্মল এল বাই ক্যাপিটাল এল। দেখো এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি, দেখো এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি উভয়ের সমান, অর্থাৎ স্মল এলটার সমান। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, কেবলমাত্র কিসের ডিফারেন্স আছে বলতো? কেবলমাত্র ওয়াই এর ডিফারেন্স আছে। দেখো ইস্পাতের উপর ক্রিয়াশীল বল ডিভাইড বাই কপারের উপর ক্রিয়াশীল বল সমান কি বলতো, না ইস্পাতের ইয়ং গুণাঙ্ক ডিভাইড বাই কি বলতো, কপারের ইয়ং গুণাঙ্ক 1 ইন্টু 10⁻11 মানে 2 আসছে। তাহলে দেখো F1 ইকাল টু 2F2 পেলাম। তাহলে দেখো যদি এখানে 2F2 বসিয়ে দিই, তাহলে 2F2 ইন্টু এক্স ইকুয়ালস টু F2 ইন্টু কত বলতো 15 মাইনাস এক্স। তাহলে দেখো 2x ইকাল টু 15 মাইনাস এক্স। তাহলে দেখো 3x ইকাল টু কত বলতো 15, তাহলে x ইকুয়ালস টু 5। বোঝা গেল? তাহলে দেখো ইস্পাতের তার থেকে 5 সেন্টিমিটার দূরে বল প্রয়োগ করতে হবে। ওকে, নেক্সট দেখো 3 কোশ্চেন। দেখো কোন তরলে পতনরত একটি গোলাকার বস্তুর অন্তিম বেগ ভিটি, তরলের সান্দ্রতাঙ্ক ইটা এর সম্পর্ক নিচের কোন লেখচিত্র দ্বারা বোঝায়? দেখো তোমরা জানো প্রান্তিক বেগ ভিটি ইকুয়ালস টু 2/9 আর স্কয়ার জি বাই ইটা ইন্টু কি বলতো রো মাইনাস সিগমা। তাহলে দেখো ভিটি এবং ইটার সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে গ্রাফটা কি বলতো রেক্টেঙ্গুলার হাইপারবোলা হবে। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 4। দেখো পিভি সূচক চিত্রে যেমন দেখানো হয়েছে একটি আদর্শ গ্যাস এ বি সি এ আবর্ত প্রক্রিয়া সম্পন্ন করে। দেখো এটা এ বি সি এ আবর্ত প্রক্রিয়া সম্পন্ন করে, তাহলে দেখো যদি এ বি সি আবর্ত প্রক্রিয়া সম্পন্ন করে তাহলে ডেল্টা ইউ ইকাল টু 0। যদি ডেল্টা ইউ 0 হয় তাহলে বলো তো ডেল্টা কিউ ইকাল টু ডেল্টা ডাব্লিউ, তাই না? হবে কিনা বলো? দেখো গ্যাসটি এবি প্রক্রিয়াতে বলতো 50 জুল তাপ বর্জন করে। দেখো এ থেকে বি, এটা ডেল্টা কিউটা কত বলতো -50 জুল। আবার সি এ প্রক্রিয়াতে দেখো সি থেকে এ, সি এ প্রক্রিয়াতে কি বলতো 80 জুল তাপ গ্রহণ করে, তাহলে এটা হলো +80 জুল। হবে কিনা বলো? আবার বিসি প্রক্রিয়ায় কোনো তাপ গ্রহণ করে না, তাহলে এক্ষেত্রে দেখো ডেল্টা কিউ ইকাল টু 0। তাহলে বলতো মোট গৃহীত তাপ এই ডেল্টা কিউ যদি বসিয়ে দিই তাহলে কত হবে বলতো, এটা হবে 30 জুল। হবে কিনা বলো? যদি 30 জুল হয় ডেল্টা কিউ এর মান, তাহলে ডেল্টা ডাব্লিউ কত বলতো 30 জুল হবে। দেখো কি চেয়েছে সেক্ষেত্রে এবিসি লেখচিত্র দ্বারা বদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। দেখো আমরা জানি এই বদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কৃতকার্য। কৃতকার্য কত পেলে বলতো 30 জুল পেলে, তাহলে ক্ষেত্রফল কত হয় বলতো 30 জুল। এর অপশনটা কারেক্ট। বোঝা গেল? দেখো সিম্পল কিনা বলতো। দেখো কোয়েশ্চেন নাম্বার 5। চিত্রে যেমন দেখানো হয়েছে 5 মিটার লম্বা একটি আয়তাকার বদ্ধ আধার এবি এর ভেতরে একটি চলমান দেওয়াল পি দিয়ে ভাগ করা আছে। দেখো এই পিটা হচ্ছে চলমান দেওয়াল, দেখতে পাচ্ছ এটা, আর এবি হচ্ছে মোট এটা। এখন দেখো এদের মোট দৈর্ঘ্যটা দেওয়া আছে কি বলতো 5 মিটার,
তাহলে এদের মোট দৈর্ঘ্য দেওয়া আছে কি বলতো 5 মিটার। ওকে, নো প্রবলেম। এরপরে দেখে নাও, বাঁ দিকের অংশটি 32 আণবিক ভর সম্পন্ন আদর্শ গ্যাস দ্বারা পূর্ণ করা আছে। ডান দিকের অংশটি একই তাপমাত্রায়, দেখো এর তাপমাত্রা যা, এরও তাপমাত্রা তা, একই তাপমাত্রায় 18 গ্রাম আণবিক ভরের অন্য একটি আদর্শ গ্যাস দ্বারা পূর্ণ করা আছে। দুটি গ্যাসের ভর সমান, তাহলে বলতো এখানে N1 কত হবে বলতো? দেখো যদি গ্যাসের ভর m হয় তাহলে এটা m/32। তাহলে N2 কত হবে বলতো? এখানে হবে বলতো m/কত বলতো 18, তাই না? এখন দেখো সেক্ষেত্রে সাম্যাবস্থায় পৌঁছানোর পরে পি দেওয়ালটি বাঁ দিকের দেওয়াল এ থেকে কত দূরত্বে থাকবে? দেখো সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ উভয়ের চাপ সমান হবে, হবে কিনা বলো? তাহলে দেখো যদি আমরা P1 V1 ইকুয়াল টু N1 আর T1 ফর্মুলা প্রয়োগ করি, তাহলে দেখো এই প্রথমের ক্ষেত্রে কি লিখতে পারি? দেখো P V1 কত লিখতে পারি বলতো? এটা x ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা N1 কত পেয়েছি বলতো? m/32 পেয়েছি কিনা বলো? আর টিটা সমান, এটা 1 নাম্বার সমীকরণ। দ্বিতীয় ক্ষেত্রে কি লিখতে পারি? দেখো চাপ সমান, এটা কত বলতো 5 মাইনাস, দেখো চাপ টিটা সমান 5 মাইনাস এক্স ইন্টু এ ইকাল টু বলতো লিখতে পারি না m/কত 18, এটা আর ইন্টু টি, এটা 2 নাম্বার সমীকরণ। দেখে নাও তোমরা যদি 1/2 করো তাহলে কি পাবে বলতো? দেখো এখানে পাচ্ছ x ডিভাইড বাই কত বলতো 5 মাইনাস এক্স, পাবে কিনা বলো? আর এখানে পাবে কত বলতো 18/32, পাবে কিনা বলো? এখন বজ্র গুণন করে নাও, তাহলে দেখো এটা 32x ইকাল টু কত বলতো 5×18 90, 90 মাইনাস 18x, তাই না? তাহলে দেখো 32x মাইনাস 18x এই পাশে এলে কত হবে বলতো 50x হবে কিনা বলো? ইকাল টু 90। তাহলে দেখো x ইকুয়ালস টু 1.8 মিটার। দেখো তো বি এর অপশনটা আছে না? ওকে, নেক্সট দেখো 6 এর কোশ্চেনটা দেখে নাও। 100 ডিগ্রি সেলসিয়াস এ 100 গ্রাম ফুটন্ত জল 0 ডিগ্রি সেলসিয়াসে 10 গ্রাম জল সহ 1 কিলোমিটারে ঢালা হলো, যার ফলে মিশ্রণ উষ্ণতা হলো কি বলতো 20 ডিগ্রি সেলসিয়াস। তারপর 10 ডিগ্রি সেলসিয়াস রাখা 1 কেজি ভরের একটি ধাতব খণ্ড ওই মিশ্রণে ডবানো হলো। তাপীয় সাম্যাবস্থায় পৌঁছালে অন্তিম উষ্ণতা হলো 90 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে সিজিএস এককে ধাতুটির আপেক্ষিক তাপ কত? তাই না? দেখো এই একটা ক্যালোরিমিটার, তাই না? এই ক্যালোরিমিটারে কত বলতো 300 গ্রাম জল আছে, তাই না? এর উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরিমিটারে জল সম ডাব্লিউ ধরে নাও। এখানে আমি কি বলতো না 100 গ্রাম জল ঢাললাম, কি উষ্ণতা কত বলতো 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো কে কে তাপ গ্রহণ করবে? না ক্যালোমিটার তাপ গ্রহণ করবে আর 300 গ্রাম জল গ্রহণ করবে। তাহলে দেখো ক্যালোমিটার কর্তৃক গৃহীত তাপ, দেখো যেহেতু চূড়ান্ত উষ্ণতা এসছে কত বলতো 20, তাহলে কি হবে বলতো এটা ডাব্লিউ ইন্টু 20 মাইনাস 10। জল কর্তৃক গৃহীত তাপ কত বলতো 300 ইন্টু 20 মাইনাস 10। আর 100 গ্রাম জল কর্তৃক বর্জিত তাপ কত বলতো 100 ইন্টু 1 ইন্টু কি বলতো 100 মাইনাস 20। দেখো তাহলে এখানে আমরা পাচ্ছি 10W ইকাল টু কত বলতো 3000 প্লাস 3000 ইকাল টু কত বলতো পাচ্ছি এটা 8, মানে 8000 পাচ্ছি কিনা বলো? দেখো তো 8000 পেলাম। তাহলে দেখো এখানে 10W ইকাল টু এটা যদি মাইনাস করে এই দুটো তো 5000, তাই না? তাহলে দেখো এই 10 কেটে দাও, তাই না? তাহলে এটা ডাব্লিউ ইকাল টু কি বলতো এটা হলো 5000। এই দেখো ডাব্লিউ ইকাল টু হলো 500 গ্রাম, এলো কিনা বলো? এরপরে দেখো দ্বিতীয় ক্ষেত্রে দেখো, তাহলে এখন এই ক্যালোরিমিটারে কি আছে বলতো না 400 গ্রাম জল আছে, উষ্ণতা কত বলতো 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো এখন এই ক্যালোরিমিটারে 400 গ্রাম জল আছে, উষ্ণতা কত বলতো না 20 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এখন এখানে ধাতব খণ্ড দেওয়া হলো যার উষ্ণতা কি বলতো 10 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তাহলে দেখো এই 10 ডিগ্রি সেলসিয়াসটা কোথায় পৌঁছাচ্ছে বলতো না 19-এ পৌঁছাচ্ছে। তাহলে দেখো এই ধাতু কর্তৃক গৃহীত তাপ দেখো 1000 কেজি ইন্টু কি বলতো 19 মাইনাস 10
ইন্টু আপেক্ষিক তাপ এস ইকাল টু, দেখো জল সম কত 500 গ্রাম আর জল আছে 400 গ্রাম, টোটাল 900 গ্রাম। তাহলে 900 গ্রাম উষ্ণতার পরিবর্তন কত হয়েছে বলতো? না, এরা 20 থেকে 19-এ নেমে এসছে, মানে 1। তাহলে দেখো এখানে এস ইকিস টু 0.1। দেখো কোন অপশনটা কারেক্ট বলতো? ডি-এরটা কারেক্ট না? ওকে, দেখো দেখো 7-এর কোশ্চেনটা দেখো, এটা স্থির তড়িতের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব কনসেপচুয়াল কোশ্চেন। তোমাদের একটা জিনিসই মনে হবে, তোমাদের একটা জিনিসই মনে রাখতে হবে যে প্লাস আধানের জন্য তড়িৎ প্রাবল্য আধান থেকে দূরের দিকে দিকে, আর যদি ধনাত্মক দিকে তড়িৎ প্রাবল্য হয় সেটা আমরা উপরে নেব, আর যদি ঋণাত্মক দিকে তড়িৎ প্রাবল্য হয় সেটা নিচে নেব। দেখো তাহলে আমরা এখানে 10 আছে, এইখানে 0 আছে, তাই না? দেখো এখানে 10, তাহলে আমরা 10 থেকে ধরি। ধরো এই বিন্দুতে ধরো, দেখো এই আধানের জন্য প্রাবল্য কোন দিকে? এদিকে। আবার এই আধানের জন্য প্রাবল্য কোন দিকে? এদিকে। তাহলে পজিটিভ হচ্ছে, মানে দেখো এই লেগটা হবে, তাই না? আর এই লেগটাও হতে পারে, তাই না? হতে পারে কিনা বলো? ওকে, এরপরে দেখো, আমরা এখানে দেখি। দেখো এখানে কিউ2 এর জন্য তড়িৎ প্রাবল্য এদিকে, এখানে কিউ1 এর জন্য এদিকে। তো দেখো এর কাছে তড়িৎ প্রাবল্য এই নেগেটিভটা বেশি হবে, তাহলে কোনটা হবে? এটা হবে, তাই না? আবার এটাও হতে পারে। ওকে, এরপরে দেখো এটা একই আছে, আমরা থার্ডটা দেখে নিচ্ছি। দেখো দেখো এর জন্য দেখো এদিকে তড়িৎ প্রাবল্য নেগেটিভে, এর জন্য তড়িৎ প্রাবল্য দুটোই নেগেটিভে। নেগেটিভ মানে কোনটা? নিচে হবে, বলে এটা হবে না। কোনটা হবে বলো তো? এ হবে। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 8, এম ভর এবং কিউ আধান সম্পন্ন 4টি সদিশ বস্তু কণাকে একটি ঘর্ষণবিহীন সমতলের উপর এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4 কোণায় রাখা হল। দেখো এইরকম একটা বর্গক্ষেত্র, এই 4 কোণে আমরা 4টে আধান রেখে দিয়েছি, তাই না? দেখো এখানে একটা আধান, এখানে একটা আধান, এখানে একটা আধান, এখানে একটা আধান। ওকে, কণাগুলিকে যদি একই সঙ্গে ছেড়ে দেওয়া হয় তবে তারা পরস্পর থেকে অসীম দূরত্বে যাওয়ার পর সংস্থাটির মোট গতিশক্তি কত হবে? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুব সিম্পল কোয়েশ্চেন। দেখো তোমরা যদি শক্তি সংরক্ষণ সূত্র প্রয়োগ করো অঙ্কটি খুব সোজা হবে। দেখে নাও, দেখো যদি আমরা এরকম বর্গক্ষেত্র এঁকে নিই, তাহলে দেখো এই বর্গক্ষেত্রের এই 4টি বিন্দুতে কিউ 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 আধান আছে। তাহলে দেখো এটা আমরা করব কে1 প্লাস ইউ1 ইকুয়ালস টু কে2 প্লাস ইউ2। দেখো প্রথমে স্থির ছিল, তাহলে কি বলতো? গতিশক্তি 0। এরপরে দেখো স্থিতিশক্তি, দেখো প্রথমে আমরা এর স্থিতিশক্তি বের করব, কত হয় বলতো? না, কে কিউ স্কয়ার বাই এ। দেখো এর স্থিতিশক্তি বের করব, কত বলতো? জাস্ট এই দূরত্ব কত হয়ে গেল বলতো? দেখো এই দূরত্ব কত হলো? দেখো এই দূরত্ব √2 হবে, তাহলে এটা হবে কি বলতো? কে কিউ স্কয়ার বাই √2a। আবার দেখো দেখো এর আর এর, দেখো এই আধান আর এই আধানের কত হবে বলতো? এটা হবে কে কিউ স্কয়ার বাই এ। আবার এর বের করব, কত পাচ্ছি বলতো? এটা কে কিউ স্কয়ার বাই এ। আবার এর করব কত বলতো? এটা কে কিউ স্কয়ার বাই √2a। আর লাস্টে কি করব? এর করব, তাহলে কি বলবো বলতো? কে কিউ স্কয়ার বাই এ। এটা হলো ইকুয়াল টু, দেখো চূড়ান্ত গতিশক্তি কে2 প্লাস স্থিতিশক্তি কি? অসীমে 0 হবে। তাহলে দেখো কে2 আমরা কত পাচ্ছি বলতো? দেখো কে কিউ স্কয়ার বাই এ, এটা 4 প্লাস 2 বাই √2 পাচ্ছি কিনা বলো? তাহলে দেখো এটা আমরা কি পাচ্ছি বলতো? কে কিউ স্কয়ার বাই এ, এটা কত বলতো? 4 প্লাস √2। দেখো তো কোন অপশনটা আছে? দেখো 4 √2 প্লাস এ, দেখো এটা সি এর অপশনটা, অতএব সি এর অপশনটা কারেক্ট। ওকে, নেক্সট দেখো 9-এর কোশ্চেনটা দেখে নাও। একটি এ ব্যাসার্ধের খুব লম্বা আয়ত নিরেট চোঙের আধান ঘনত্ব রো। দেখো রো মানে কি বলতো? এটা আয়তন মাত্রিক ঘনত্ব। চোঙটির উপাদানের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে? তাহলে চোঙটির ব্যাসার্ধ এক্স লেস দেন এ দূরত্বে, তাহলে চোঙটির ব্যাসার্ধ বরাবর এক্স লেস দেন এ দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? দেখে নাও এই একটা চোঙ, এই চোঙের আয়তন মাত্রিক ঘনত্ব হচ্ছে রো, আছে কিনা বলো? এখন দেখো এটা যে অ্যাক্সিস, দেখো এটা যে অ্যাক্সিস, এই অ্যাক্সিস থেকে আমরা এক্স দূরে, দেখো এই অ্যাক্সিস থেকে এক্স দূরে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করব।
তাহলে দেখো যদি আমরা এইরকম একটা ছোট্ট চোঙ কল্পনা করি, তাহলে দেখো এই চোঙের ভেতরে যে আধান থাকবে তাই না, সেই আধানটা নিয়ে নেব। তাহলে দেখো ই ভ্যাক্টর ডট ডিএস ভ্যাক্টর সারফেস ইন্টিগ্রাল ইকুয়াল টু কি বলতো কিউ বাই এপসাইলন। তাহলে দেখো, তাহলে এই যে আমরা এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যদি একটা চোঙ কল্পনা করি এবং সেই চোঙের বলতো কত আধান থাকবে, দেখো সেই চোঙের আয়তন যদি এটা এল হয়, তাহলে সেই চোঙের আয়তন হবে পাই এক্স স্কোয়ার এল। তাহলে আধান কত হবে না ইন্টু রো। তাহলে দেখে নাও, এরপরে দেখো ই ই আর এটা ডিএস কত হবে বলতো, দেখো এই চোঙের ক্ষেত্রফল, মানে দেখো এই চোঙের পরিপার্শ্বের ক্ষেত্রফল, তাহলে 2 পাই এক্স ইন্টু এল এটা ক্ষেত্রফল। আধান কত বলতো, দেখো পাই এক্স স্কোয়ার এল রো বাই এপসাইলন। তাহলে দেখো এখানে ই কেস টু দেখো সব পাই পাই কেটে যাচ্ছে, এটা আসছে না রো এক্স বাই 2 এপসাইলন নট। দেখো এখানে রো এক্স বাই 2 এপসাইলন নট, দেখো এই অপশনটা কারেক্ট। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 10, একটি গ্যালভ্যানোমিটারকে ভিনট সর্বোচ্চ বিক্ষেপের একটি ভোল্টমিটারে পরিণত করতে হলে R1 রোধ শ্রেণীর সমবায়ে যুক্ত করতে হয়। দেখো এই একটা গ্যালভ্যানোমিটার, এর রোধ ক্যাপিটাল জি, তাই না, এবং এর সঙ্গে আমি শ্রেণীর সময় R1 রোধ যখন যোগ করলাম তখন এই ভিনট বিক্ষেপ পরিমাপ করে, তাহলে আমি লিখতে পারি না ভিনট ইকাল টু কি বলতো সর্বোচ্চ প্রবাহ মাত্রা আইজি ইকাল টু কত বলতো আইজি ইন্টু কি বলতো মোট রোধ R1 প্লাস জি। এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও। আবার আই নট সর্বোচ্চ বিক্ষেপের এমিটারে পরিণত করতে হলে R2 রোধকে সমান্তরালে যোগ করতে হয়। দেখে নাও, তাহলে এইরকম একটা গ্যালভ্যানোমিটার, তাই না, এর রোধ জি, এর সঙ্গে আমি সমান্তরালে কি রোধ দিচ্ছি বলতো R2 দিচ্ছি কিনা বলো, এটা R2 দিচ্ছি। তাহলে এর সর্বোচ্চ কত পরিমাপ করে বলতো, দেখো সর্বোচ্চ পরিমাপ করে বলতো I0। ধরো গ্যালভ্যানোমিটার দিয়ে প্রবাহ হলো আইজি, তাই না, তাহলে বলতো এই R2 দিয়ে প্রবাহ কত হবে, অবভিয়াসলি কি বলতো I0 মাইনাস আইজি। তাহলে দেখো এই গ্যালভ্যানোমিটারের দুই প্রান্তে বিভব পার্থক্য আইজি ইন্টু জি ইকুয়াল টু হবে না কি বলতো R2 ইন্টু কত প্রবাহ বলতো I0 মাইনাস আইজি, হবে কিনা বলো। এখন দেখো এই যে এখানে যে তোমাদের উত্তর রয়েছে তাতে আমাদের কিন্তু দেখো জিটা নেই, তাহলে জিটা তাড়াতে হবে। দেখো 1 নম্বর সমীকরণে যদি I0 জি বসিয়ে দিই, তাহলে আমরা দেখো সেখানে জি আর থাকবে না। তাহলে দেখো এটা V0 1 নম্বর সমীকরণে কি লিখতে পারি বলতো, দেখো আইজি ইন্টু R1 প্লাস কি বলতো আইজি ইন্টু জি। এই আইজি ইন্টু জি এর বদলে আমরা এই মানটা বসাবো, তাই না, বসিয়ে নাও। তাহলে দেখো V0 ইকাল টু কি বলতো আইজি ইন্টু R1 প্লাস কি বলতো কোন মানটা বসাবো বলতো, দেখো এটা R2 ইন্টু I0 মাইনাস আইজি, হবে কিনা বলো। দেখো এখানে আমরা যদি আইজি, দেখো এটা R2 ইন্টু I0, এখানে যদি আমরা আইজি কমন নিয়ে নিই কত বলতো, দেখো আইজি কমন নিলে আসছে R1 মাইনাস আর আসছে কিনা বলো। দেখো এটা এই পাশে পাঠিয়ে দাও, তাহলে V0 মাইনাস I0 R2 ডিভাইড বাই কি বলতো R1 মাইনাস R2 ইকুয়াল টু আইজি আসছে না, কোন অপশনটা, দেখো এর অপশনটা কারেক্ট, তাই না। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 11, একটি পরিবাহী তারকে প্রদর্শিত চিত্রের মতো বাঁকিয়ে এ দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্র, দেখো এই দৈর্ঘ্যটা এ বর্গক্ষেত্র এবং তার ভেতরে আর ব্যাসার্ধে একটি সমকেন্দ্রিক বৃত্তের আকার দেওয়া হলো যাতে এ ইস টু আর, যাতে এ ইস টু আর ইকুয়ালস টু 8 ইস টু পাই হয়, তাই না। তাহলে দেখো এ বাই আর ইকুয়ালস টু 8 বাই পাই, তাহলে দেখো এ ইকুয়ালস টু 8 আর বাই পাই, এলো কিনা বলো। আচ্ছা, শ্রেণীর সমবায়ে যুক্ত একটি কোষ বি লুপটিতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করলো, দেখো এই বি লুপে তড়িৎ প্রবাহ সৃষ্টি করলো, তাহলে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ কি বলতো এইরকম হবে, হবে কিনা বলো। তারপরে দেখো এই প্রবাহ কি বলতো এইদিকে হচ্ছে, তাহলে তোমরা দেখো এই বাইরের লুপটিতে প্রবাহ হচ্ছে কি বলতো অ্যান্টি ক্লকওয়াইজ, আর ভেতর লুপটিতে কি বলতো ক্লকওয়াইজ।
তাহলে দেখো এই বাইরের লুপটির জন্য চৌম্বক ক্ষেত্র যদি ওপরের দিকে হবে, দেখো বাইরের লুপটিতে চৌম্বক ক্ষেত্র কি বলতো ওপরের দিকে হবে, আবার ভেতরের লুপটিতে চৌম্বক ক্ষেত্র কি বলতো ভেতরের দিকে হবে। তাহলে দেখো এই দুই চৌম্বক ক্ষেত্রের বিয়োগফল কি বলতো আমাদের নেট হবে। তাহলে দেখো এখানে আর বাই এ ইকাল কি বলতো পাই বাই এ। তাহলে দেখো এখানে আর ইকুয়াল টু আছে কি বলতো পাই এ বাই এ। এখন দেখে নাও আমরা এখন এখন দেখো আমরা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ দেখি, তাহলে দেখো এটা তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে দেখো যেটা বৃত্ত আছে তাতে তড়িৎ প্রবাহের অভিমুখ ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ জন্য চৌম্বক ক্ষেত্র কি বলতো হবে, এটা বলতো এই ভেতরের দিকে, আর এই অ্যান্টি ক্লকওয়াইজ চৌম্বক ক্ষেত্র হবে উপরের দিকে। কিন্তু এই চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে, এটা কম হবে। তাহলে দেখো নেট চৌম্বক ক্ষেত্র হবে, দেখো এই বৃত্তের জন্য চৌম্বক ক্ষেত্র অর্থাৎ কি বলতো B1 মাইনাস বি। এখন দেখো তোমরা জানো বৃত্তের জন্য চৌম্বক ক্ষেত্র কি বলতো মিউ নট আই বাই কি বলতো 2r। এখন যদি আমরা আর এর মানটা বসিয়ে দিই কি পাবো বলতো, দেখো তাহলে এটা পাচ্ছি মিউ নট আই বাই কি বলতো 2 পাই এ, আর ওপরে 8 যাবে। তাহলে কত হলো বলতো, দেখো মিউ নট 4 মিউ নট আই বাই কি বলতো পাই এ। এটা কি বলতো, এটা হলো B1 এর মান। কি কার মান বলতো B1 এর মান। B2 এর মানটা বের করে নি, দেখো B2 হবে, দেখো কি হবে বলতো এই একটা তো আয়তাকার পরিবাহী, তো এই আয়তাকার পরিবাহের জন্য চৌম্বক ক্ষেত্র দেখো আমরা যদি এইখানটা বিন্দু নিই, দেখে নাও এইখানে যদি বিন্দু নিই তাহলে এই বিন্দুতে দেখো এই কোণটাও 45 ডিগ্রি, আবার এই কোণটাও 45 ডিগ্রি। তাহলে দেখো এই চারটি বাহুর জন্য চৌম্বক ক্ষেত্র হয় B2 ইকুয়াল টু 4 কি বলতো এটা মিউ নট বাই 4 পাই, এটা আই, এটা কত হবে আই, এটা আই, আর এটা হবে কত এ বাই 2 ইন্টু কি বলতো সাইন 45 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি। দেখো তোমরা জানো সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2। তাহলে 1/√2 প্লাস 1/√2 মানে √2। তাহলে এখানে শুধু লিখছি √, তাই না? তাহলে দেখো এখানে পেলাম এই ফোর কেটে দাও, তাই না? তাহলে এইটা পাচ্ছ দেখো মিউ নট আই বাই কি বলতো পাই এ ইন্টু 2√2, তাই না? তাহলে দেখো এটা আমরা পেয়েছি এইরকম, এটা পেয়েছি এটা এইরকম। তাহলে দেখো যদি 2√2 কমন নিই তাহলে দেখো কত আসছে √2 - 1। দেখো 2√2 কমন নিলে √2 - 1, কোন অপশনটা কারেক্ট বলো তো, ডি এর অপশনটা কারেক্ট। ওকে, নেক্সট দেখো 12টা দেখে নাও। প্রদর্শিত চিত্রের মতো একটি পরিবাহী তারকে আর ব্যাসার্ধের অর্ধবৃত্তের মতো বাঁকিয়ে ডি আকৃতির বদ্ধ বর্তনী গঠন করা হয়েছে, যার মধ্য দিয়ে প্রবাহমাত্রা হলো আই। বর্তনীটির সুষম চৌম্বক ক্ষেত্রতে স্থাপন করা হলো। চৌম্বক ক্ষেত্রটি পৃষ্ঠার ভিতর থেকে লম্বভাবে ক্রিয়াশীল। সেক্ষেত্রে সমগ্র বর্তনীর উপর প্রযুক্ত বল কত হবে, দেখো দেখো এটা বদ্ধ লুপ। তোমরা জানো বদ্ধ লুপের উপর ক্রিয়াশীল চৌম্বক বল এফ ভেক্টর ইকুয়াল টু আইএল ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু কত 0। তাহলে আমাদের এই অপশন কারেক্ট। দেখো কোয়েশ্চেন নাম্বার 13, দেখো এরকম একটা অসীম বর্তনীর লুপ দেখা হয়েছে, তাই না? আমাদের তুল্যরোধ বের করতে হবে। দেখো এখানে যে প্রিন্সিপালটা কাজে লাগবে, দেখো ইনফিনিটি -1 ইকুয়াল টু ইনফিনিটি, ধরে নাও এই তুল্যরোধ ধরে নাও এক্স। তাহলে দেখো এইরকম কতগুলো দেখো কাঠামো নিয়ে এইটা গঠিত হয়েছে অসীম সংখ্যক। তাহলে যদি একটা বাদ দিয়ে দাও তাহলে যা তুল্যরোধ হবে এখন সেই তুল্যরোধের সমান। তাহলে দেখো এইখানে বাদ দিয়ে দিলাম, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে তুল্যরোধ আমরা ধরে নিচ্ছি কত, তাহলে তাহলে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে তুল্যরোধও কত হবে এক্স হবে। তাহলে দেখো বর্তনী যদি এঁকে নিই, দেখো এই একটা রোধ, দেখো এইখানে একটা রোধ, এইখানে আমাদের তুল্য রোধ কত বলতো এক্স, এখানে কত বলতো আর, তাই না? আর এখানে 2r, আর সমগ্র বর্তনীর তুল্য রোধ কত বলতো এ বি, তার মধ্যেও কি বলতো এক্স। তাহলে দেখো এই দুটো সমান্তরাল, তার সঙ্গে এটা শ্রেণী। তাহলে দেখো এক্স ইকুয়াল টু 2r প্লাস
এটা কি বলতো আর ইন্টু এক্স ডিভাইড বাই আর প্লাস এক্স, তাই না? তাহলে এক্স মাইনাস টু আর ইন্টু এটা কত বলতো আর প্লাস এক্স ইকাল টু কি বলতো হবে, এটা বলতো এটা হবে আর এক্স, তাই না? তাহলে দেখো এটা আমরা যদি দেখো এটা যদি মাল্টিপ্লাই করি, দেখো এটা আর এক্স মাইনাস টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু আর এক্স ইকাল টু আর এক্স। দেখো এই আর এক্স আর এই আর এক্স কেটে দাও, তাহলে দেখো কত পাচ্ছ বলতো এক্স স্কোয়ার মাইনাস টু আর এক্স কি বলতো মাইনাস টু আর স্কোয়ার, তাই না? ইকাল টু জিরো। তাহলে দেখো এটা এক্স স্কোয়ার মাইনাস টু আর এক্স প্লাস আর স্কোয়ার ইকাল টু কি বলতো থ্রি আর স্কোয়ার। তাহলে দেখো এক্স মাইনাস আর হোল স্কোয়ার ইকাল টু কি বলতো রুট থ্রি আর হোল স্কোয়ার। তাহলে দেখো তোমরা এক্স ইকুয়াল টু পাচ্ছ কি বলতো, দেখো তাহলে এক্স এর মান হবে কি বলতো, এটা কি বলতো আর প্লাস রুট থ্রি আর। কোন অপশনটা আসছে বলতো, দেখো ডি এর অপশনটা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 14। দেখো এই একটা বর্তনী, এইখানে কিছু একটা উপাদান আছে, এটা প্রবাহ মাত্রা পড়ে নিচ্ছি। একটি বদ্ধ বাক্সের মধ্যে রাখা একটি বর্তনী দুই প্রান্ত ডিসি ভোল্টেজ দিলে দেখা গেল যে প্রবাহ প্রথমে শূন্য থেকে ধীরে ধীরে বাড়তে থাকে এবং এক সময় স্থির অবস্থায় পৌঁছায়। বর্তনীতে কি আছে? দেখো যদি এখানে শুধু আর থাকতো তাহলে প্রবাহ মোমেন্টারিলি এরকম সমান হয়ে যেত। তাহলে এটা রোধের সঙ্গে আরো কিছু আছে। এখন দেখো যদি রোধের সঙ্গে একটা আমরা ইন্ডাক্টর দিয়ে দিই এল, তাহলে কি বলতো প্রথমে প্রবাহটা কি বলতো আস্তে 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 বাড়বে, বেড়ে আরে কিছু সময় পরে এটা স্থির হয়ে যাবে। তাহলে দেখো শুধুমাত্র রোধ হবে না, শুধুমাত্র ধারক হবে না, দেখো শ্রেণী সময় যুক্ত একটি রোধক ও আবেশক। হ্যাঁ, দেখো শ্রেণী সময় যুক্ত একটি, দেখো শ্রেণী সময় যুক্ত একটি রোধক ও আবেশক। ওকে, এটা কারেক্ট অপশন। দেখো কোশ্চেন নাম্বার 15, চিত্রে প্রদর্শিত বর্তনীটি বিবেচনা করো। দেখো এই বর্তনী সমস্ত কোষগুলির অভ্যন্তরীণ রোধ উপেক্ষণীয়, অন্তিম সাম্যাবস্থায় পৌঁছানোর পর 2 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত? দেখো সাম্যাবস্থায় মানে কি বলতো, এটা দিয়ে কোনো প্রবাহ যাবে না। যদি এটা দিয়ে কোনো প্রবাহ না যায় তাহলে এই বর্তনীটা থাকবে না, তাই না? তাহলে দেখো এটা শ্রেণী বর্তনী হয়ে গেল। তাহলে দেখো যদি শ্রেণী বর্তনী হয়, আমরা কারশফের সূত্র যদি প্রয়োগ করি, দেখো এখানে দেখো আমরা যদি আই যাচ্ছি, তাহলে দেখো আমরা এইখান থেকে শুরু করছি, এটা ও বিন্দু থেকে। তাহলে দেখো 2 ভোল্ট মাইনাস কি বলতো 4 ইন্টু আই মাইনাস 2 ইন্টু আই, আর এটা কত আছে 8 মাইনাস 8 ইন্টু আই, এটা কি হবে মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো 0 হয়ে যাচ্ছে, তাহলে আই কত হলো 0। ওকে, সি অপশন কারেক্ট। দেখো কোশ্চেন নাম্বার 16, এল দৈর্ঘ্যের একটি পরিবাহী তারকে বাঁকিয়ে আর ব্যাসার্ধে একটি বৃত্তাকার লুপের আকার দেওয়া হলো। এইরকম একটা এল দৈর্ঘ্যের পরিবাহী একে বৃত্তাকার লুপের আকার দেওয়া হলো। ওকে, তাহলে দেখো এর ব্যাসার্ধ কত হবে বলতো, এর ব্যাসার্ধ হবে আর ইকুয়াল টু এল বাই 2 পাই, হবে কিনা বলো? এবং এ দৈর্ঘ্যের আরেকটি পরিবাহী তারকে জড়িয়ে বর্গাকার আকার দেওয়া হলো। এটা খুব ক্ষুদ্র, তাহলে দেখো এইখানে যে ছোট্ট বর্গক্ষেত্র হবে, সেই বর্গক্ষেত্রটা দেখো, দেখো সেই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত হবে বলতো এ বাই 4। তাহলে দেখো এই বৃত্তাকার লুপের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কত হবে বলতো বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড বাই কি বলতো না 2L মানে 2R। তাহলে 2 ইন্টু এটা কত হলো বলতো L বাই 2 পাই, এটা কেটে দাও, 2 কেটে দাও, তাহলে দেখো পাই ইন্টু মিউ নট আই বাই কি হলো বলতো এল এলো। তাহলে দেখো চৌম্বক আবেশ ফ্লাক্স কত হবে বলতো, ফ্লাক্স হবে কি বলতো বি ইন্টু এ, এ মানে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি বলতো বাহুর দৈর্ঘ্য কত পেয়েছো এ বাই 4। তাহলে দেখো এটা আসছে কি বলতো পাই, এটা মিউ নট আই বাই এল ইন্টু কি বলতো এ স্কোয়ার বাই 16 আসবে কিনা বলো? তাহলে দেখো আমার কোন অপশনটা কারেক্ট আসছে বলো, দেখো বি এর অপশনটা কারেক্ট। ওকে, দেখো 70 কোশ্চেনটা দেখো, একটি বস্তুকে 30 সেমি ফোকাস দূরত্বে একটি উত্তল দর্পণের সম্মুখে 60 সেমি দূরে রাখা হলো। দেখো দেখো একটা উত্তল দর্পণ, আর এটা একটা প্রধান অক্ষ,
আর এই একটা বস্তুকে এখানে রাখা হয়েছে ধরো, তাই না? এরপর একটি সমতল দর্পণকে তাদের মাঝে এমনভাবে উত্তল দর্পণ নিচের অর্ধাংশ ঢেকে এমনভাবে রাখা হলো যে উত্তল দর্পণ নিচের অর্ধাংশ ঢাকা পড়ে যায় এই রকম, তাই না? সমতল দর্পণটিকে বস্তুর ঠিক কত দূরে রাখলে দুই দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের দূরত্বের কোনো লম্বন ত্রুটি থাকবে না, অর্থাৎ একই জায়গায় গঠিত হবে। দেখো দেখো যেহেতু কোনো লম্বন ত্রুটি থাকে না, অর্থাৎ উত্তল দর্পণ যে অবস্থানে প্রতিবিম্ব সৃষ্টি করে সমতল দর্পণ সেই একই অবস্থানে প্রতিবিম্ব সৃষ্টি করবে। ধরো এটা বস্তু দূরত্ব, দেখো এটা। এখন দেখো বস্তু থেকে আমাকে সমতল দর্পণের দূরত্ব বের করতে বলেছি, সেটা আমরা এক্স দিয়ে দিলাম, তাই না? তাহলে দেখো, তাহলে এই বস্তুটার সমতল দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করবে কত দূরে বলো তো? না এক্স দূরে করবে কিনা বলো? তাহলে এটা এক্স দূরে প্রতিবিম্ব সৃষ্টি করবে। এখন দেখো, তোমরা দেখো, তাহলে এখন এই বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব কত হবে বলো তো? 2x হলো কিনা বলো? দেখো এটা দেওয়া আছে 60, তাহলে এই দূরত্ব কত হলো বলো তো? না 2x মাইনাস 60 হলো কিনা? তাহলে দেখো এটা 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। দেখো 1/v, ভি কত বলো তো? না 2x মাইনাস 60, ইউ কত বলো তো? মাইনাস, এটা কত বলো তো? মাইনাস 60। ওকে, আর এটা কি বলতো? 1/f কত? 1/30। তাহলে দেখো 1/2x মাইনাস 60 ইকুয়াল টু কি বলতো? 1/30 প্লাস 1/60, মানে কি হলো বলতো? 1/এটা 60 এলসিএম কত বলতো? 2 প্লাস 1 মানে কি বলতো? 1/20। তো দেখে নাও, তাহলে দেখো এটা 2x মাইনাস 60 ইকুয়াল টু 20, তাহলে 2x ইকুয়াল টু কত? 80। তাহলে দেখো, টু এক্স ইকুয়াল টু কত আসে বলো তো? 80 আসবে। তাহলে এক্স ইকুয়াল টু 40 আসছে। বলো তো কোন অপশনটা? দেখো এর অপশনটা কারেক্ট। ওকে, 80 সেন্টিমিটার গভীরতার একটি খালি পাত্রের ঠিক উপরে মুখের কাছে একটি পাতলা অভিসারী লেন্স রাখা হল, যাতে পাত্রের তলায় রাখা একটি পরিষ্কার প্রতিবিম্ব লেন্স থেকে 20 সেন্টিমিটার উপরে তৈরি হয়। এবার পাত্রটির মধ্যে 64 সেমি উচ্চতায় জল ঢেলে দেওয়া হলে প্রতিবিম্বের নতুন অবস্থান কোথায় হবে? ওকে, দেখে নাও, প্রতিসরাঙ্ক 4/3 দেওয়া আছে। তাহলে দেখো এই একটা লেন্স, এই লেন্স থেকে দেখো এটা পাত্রের মুখে দেওয়া রাখা আছে, এই পাত্রের মুখে যে রাখা আছে এর তলায় একটা কয়েন রাখা আছে। এই কয়েনের দূরত্ব কত বলতো? 80 সেন্টিমিটার। এখান থেকে আলোক রশ্মি গিয়ে কি হচ্ছে বলতো? না এর 20 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব সৃষ্টি করছে এটা, তাহলে এটা প্রতিবিম্ব। তাহলে দেখো এখানে 1/v মানে 1/20 মাইনাস মাইনাস এটা কি বলতো? 80 ইকুয়াল টু 1/f। তাহলে দেখো এইখানে এলসিএম কত বলতো? 80 হবে। এটা কত? 4 প্লাস 1 ইকুয়াল টু 1/f আসছে কিনা বলো? তাহলে দেখো f ইকুয়াল টু কি বলতো? 80 বাই কি বলতো? 5 ইকুয়াল টু 16 আসছে কিনা? এরপরে দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখানে জল দেওয়া হলো, কত জল দেওয়া হলো বলো তো? দেখো এটা, এটা জল দেওয়া হলো কত? 64 সেমি উচ্চতায় জল ঢেলে দেওয়া হলো। তাহলে দেখো এই 64 সেমি উচ্চতায় যখন জল ঢেলে দেওয়া হলো, তখন দেখো এখান থেকে বস্তুটা কিছুটা উপরে উঠে আসছে বলে মনে হবে। কতটা উপরে উঠে আসবে বলতো? সেটা আমরা বের করে নিতে পারবো। তাহলে দেখো এখানে আপাত গভীরতা এপি ড্যাশ ইকুয়াল টু কত? 64 ডিভাইড বাই 4/3 হবে কিনা বলো? তাহলে 48। তাহলে দেখো এটা এখান থেকে এটা এই জলতল থেকে 48 সেন্টিমিটার দূরে থাকবে। দেখো 64 থেকে 80 কত? এটা 16। তাহলে দেখো এটা পেয়েছো তোমরা 48, এটা কত পেলে বলো তো? 16। তাহলে 16 প্লাস 48 মানে কি বলতো? 64 সেন্টিমিটার হলো এখন বস্তু। এখন ইউ ইকাল টু মাইনাস 64 সেন্টিমিটার হলো কি বলতো? বস্তু দূরত্ব। ফোকাস দূরত্ব কত দেওয়া আছে বলতো? 16 সেন্টিমিটার। তাহলে দেখো 1/v মাইনাস মাইনাস 64 ইকাল টু কি বলতো? 1/16। তাহলে দেখো 1/v ইকাল টু 1/16 প্লাস মাইনাস 1/64।
তাহলে দেখো এটা 64 এলসিএম আসছে কিনা বলো, এটা 4 মাইনাস 1, তাহলে দেখো এটা ভি কেস টু পাচ্ছ 64/3, মানে কি বলতো 21.33, দেখো এর অপশনটা কারেক্ট। ওকে, দেখো এখানে 64 কি করে আসছে বুঝতে পেরেছো তো, দেখো 64 আসছে, দেখো এইখানে যে 64 ছিল সেটার আপাত গভীরতা 48 সেন্টিমিটার, আর এই 64 এর ওপরে যে 16 সেন্টিমিটার ছিল সেই 16 প্লাস 48 মিলে 64 হচ্ছে। ওকে, বোঝা গেল। নেক্সট এখন 19 এটা দেখে নাও, ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় দেখা গেল এক ছিদ্র থেকে নির্গত আলোর তীব্রতা অন্য ছিদ্র থেকে আলোক তীব্রতার কত বলতো 1.5 গুণ, সেক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে। দেখো এটা বেস্ট হচ্ছে, দেখো √i1 বাই √i2 ইকুয়াল টু কত হবে বলো তো, এটা 1.5 রুট ওভার হবে কিনা বলো, কারণ একটা হচ্ছে আরেকটার 1.5 গুণ, এটা তুমি ধরে নিতে পারো এটা 1.22 হবে না। এখন দেখো তোমরা জানো আই ম্যাক্স বাই আই মিন, তাই না, তাহলে আই ম্যাক্স বাই আই মিন এটা আমরা লিখতে পারি না, দেখো √, এটা i1 বাই i2 প্লাস 1 ডিভাইড বাই √i1 মাইনাস √i2 মাইনাস 1, এই পুরোটা স্কোয়ার হয় কিনা বলো, তাহলে দেখো এটা 1.22 প্লাস 1 ডিভাইড বাই 1.22 মাইনাস 1, তাহলে দেখো তো কত আসছে, দেখো এটা 2.22 আসছে, ডিভাইড বাই এটা কত আসছে বলো তো 0.22, দেখো 0.22 2.22 মানে কত আসছে বলো তো, এটা 10 আসছে, তাহলে দেখো 10-এর বর্গ মানে 100, 100 বলো তো 98 আসছে না। ওকে, নেক্সট এরপরে কোয়েশ্চেন নাম্বার 20 দেখে নাও, দেখো ফ্রনহোফারের অপবর্তন পরীক্ষায় 0.5 বেধের একটি ছিদ্রকে 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একক আলো দ্বারা প্রভাবিত করা হলো। দেখো 50 সেমি দূরে একটি পর্দার উপর অপবর্তন সজ্জা তৈরি হলো, সেক্ষেত্রে দুটি প্রথম কৃষ্ণপটির মধ্যে রৈখিক দূরত্ব কত। দেখো দুটি কৃষ্ণপটির মধ্যে রৈখিক দূরত্ব দেখো তো কেন্দ্রীয় পটির বেধের সমান, তাহলে কি হবে বলতো 2λd/a, তাই না, দেখো মানটা বসিয়ে দাও, তাহলে ডেল্টা ওয়াই কেস টু দেখো 2λ কত আছে বলো তো 600 ইন্টু 10⁻⁻ কি বলো তো -9, ডিটা কত আছে বলো তো 0.5, আর এটা কত আছে বলো তো 0.5 ইন্টু 10⁻³ আসছে কিনা বলো, এই 0.5 কেটে দাও, তাহলে 10⁻³ এটা কত আসছে, তাহলে 10⁻⁻6, তাহলে দেখো এটা 12 ইন্টু 10⁻⁻ কি বলতো -4, মানে কি বলতো 1.2 mm, তাই না, দেখো তো 1.2 mm কোথায় রয়েছে বলতো এটা। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 21, আর যদি সেন্টিমিটার ইনভার্স মাত্রায় রিডবার্গ ধ্রুবক হয় তবে হাইড্রোজেন পরমাণুর যে অংশে তরঙ্গদৈর্ঘ্যের কোনো বিকিরণ নিঃসরণ করে না তা হলো, দেখো এটা দেওয়া আছে 1/r ডিভাইড, দেখো 1/r টু 4/3r, দেখো লিমেন সিরিজে দেখো 1/λ ইকুয়ালস টু r ইন্টু কি বলতো 1/1² মাইনাস 1/∞², তাহলে কত তো, দেখো লিমেন সিরিজে ল্যামডা ইকুয়ালস টু আসছে 1/r, আর দেখো সর্বোচ্চ বিকিরণ কত হয় বলতো, সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ কত বলতো 1 to 2 আসবে, তাই এটা 3/4, দেখো এটা লিমেন সিরিজ, তাই না। আবার দেখো এখানে দেখে নাও 4/r এটা কি অবশ্য বামার সিরিজ, আবার দেখো 9/r এটা পেশেন্ট সিরিজ, দেখো এটা দেখো 7/5r এটা কোন সিরিজে পড়ছে না, তাহলে বিটা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী তরঙ্গদৈর্ঘ্য নয়। দেখো কোয়েশ্চেন নাম্বার 22, নিউক্লিয়াস এক্স থেকে একটি বিটা কণা নিঃসরণ করে ওয়াই নিউক্লিয়াস সৃষ্টি হলো, তাদের পারমাণবিক ভর যদি যথাক্রমে mx ও my হয় তবে নিঃসৃত বিটা কণার সর্বোচ্চ শক্তি হবে। দেখে নাও, তাহলে দেখো এখানে mx ইকাল টু কি বলতো my প্লাস বিটা কণা, ওকে, প্লাস কিউ, তো দেখো এদের যে ভরের অন্তর্ফল হবে সেখান থেকে যে শক্তি বের হবে সেটাই কি বলতো বিটা কণার গতিশক্তির উৎস। তাহলে দেখো প্রথমে ভর ছিল mx মাইনাস কি বলতো my, তাহলে এটা ভরের হ্রাস হলো, এই ভরের হ্রাসকে যদি আমরা c² দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে বিটা কণার উদ্ভূত শক্তি পাওয়া যাবে, অর্থাৎ কোন অপশনটা কারেক্ট বলতো, সি এর অপশনটা কারেক্ট। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 23, 119 ও 238-এর কাছাকাছি ভর সংখ্যার নিউক্লিয়াসগুলির ক্ষেত্রে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি হলো যথাক্রমে 7.6 MeV
এবং 8.6 এভি। যদি 238 ভর সংখ্যার একটি নিউক্লিয়াস প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে বিভাজিত হয়, তবে সেই বিভাজনের প্রক্রিয়া উদ্ভূত শক্তির পরিমাণ হলো। দেখো, যদি আমরা এর নাম এক্স দিই, এর নাম ওয়াই দিই, তাহলে দেখো এটা এক্স 238, তাই তো, ইকাল টু 2 ইন্টু ওয়াই 119, তাই না? এখানে যে উৎপন্ন শক্তি হবে সেটা ধরে নাও কি। এখন দেখো, তোমরা যদি এটা 238 আর প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি কত বলতো 8.6 ইকাল টু 2 ইন্টু কি বলতো 119 ইন্টু কত বলতো 7.6 প্লাস কিউ। তাহলে দেখো এখানে কিউ পাচ্ছ, দেখো এটা 238 ইন্টু কি বলতো 8.6 মাইনাস এটা বলতো 238 ইন্টু কি বলতো 7.6। তাহলে দেখো এটা 238 যদি কমন নিয়ে নাও তাহলে 1 আসছে। তাহলে দেখো 238 মেগা ইলেকট্রন ভোল্ট হলো শক্তি। দেখো তো কাছাকাছি কোন অ্যান্সার আছে, এটা তো হবেই না, এটা হবে না, কোনটা বলতো, এটা কারেক্ট অপশন। ওকে, দেখে নাও, একটি সাধারণ নিঃসারক বিবর্ধকে 6 কিলো ওহম লোড রোধ যুক্ত করা আছে। যদি ভূমি নিঃসারক বিভবের উপর 15 মিলিভোল্ট মানের ক্ষুদ্র পরিবর্তী সংকেত যোগ করা হয়, তবে পরিবর্তী ভূমি প্রবাহ হয় 20 মাইক্রো এম্পিয়ার এবং পরিবর্তী সংগ্রাহক প্রবাহ হয় 1.8 মিলি এম্পিয়ার। তাহলে ভোল্টেজের তাহলে দেখো বিবর্ধকটির ভোল্টেজ গেন কত। তাহলে দেখো এখানে যে আমাদের দেখো 6 কিলো ওহম দেওয়া আছে, এটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স RL। আবার দেখো এটা কি বলতো, এটা ইনপুট ভোল্টেজ কি আমাদের VI দেওয়া আছে। ওকে, দেখো এটা ইনপুট কারেন্ট অর্থাৎ IB দেওয়া আছে, আছে কিনা বলো। তাহলে দেখো আমরা একটু লিখে নিই, RL ইকুয়াল টু কত বলতো 6000 ওহম আছে। তাহলে দেখো আর আই মানে ইনপুট রেজিস্ট্যান্স, দেখো ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট মানে কত বলতো, এটা 15 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইড বাই এটা কত বলতো 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে দেখো আমরা এটা পাচ্ছি কত বলতো, দেখো এটা 15,000 পাচ্ছি ডিভাইড বাই কি বলতো 20। তাহলে দেখো আমরা পাচ্ছি এটা 750, তাই না? তাহলে দেখো আমরা আউটপুট রেজিস্ট্যান্স পেলাম, ইনপুট রেজিস্ট্যান্স পেলাম। এরপর আমরা বিটা বের করে নিই। দেখো এখানে সংগ্রাহক প্রবাহ আইসি দেওয়া আছে কত বলতো 15 মিলি এম্পিয়ার, আছে কিনা বলো। দেখো বেস প্রবাহ কত দেওয়া আছে বলতো 20 মিলি এম্পিয়ার। তাহলে দেখো বিটাটা বের করে নিই, বিটা ইকুয়ালস টু কি বলতো আইসি বাই আইবি, তাই না? এরপরে দেখে নাও এটা আইসি কত বলতো, এটা 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইড বাই এটা কি বলতো 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে দেখো এটা 1800 আসছে কিনা বলো, ডিভাইড বাই 20, তাহলে এটা 90 আসছে। তাহলে দেখো ভোল্টেজ গেন কত বলতো, বিটা ইন্টু রেজিস্ট্যান্স গেন। বিটা মানে কি বলতো 90 আর রেজিস্ট্যান্স কি কি বলতো, এই আউটপুট রেজিস্ট্যান্স ডিভাইড বাই ইনপুট রেজিস্ট্যান্স। দেখো আউটপুট রেজিস্ট্যান্স কত আছে বলতো না 6400 আর এটা কত আছে বলতো 750। একটু কাটাকাটি করে নাও, এটা এটা কেটে নাও, এটাকে যদি 3 দিয়ে কেটে নাও তাহলে কত আসে বলতো, এটা 25 আসবে, আসবে কিনা বলো। আবার এটা আর এটা যদি কেটে নাও তাহলে এটা কত আসছে বলতো 240 আসছে। তাহলে দেখো এটা 720 আসছে কিনা বলো। তাহলে দেখো ভোল্টেজ গেন 720 অ্যান্সার। ওকে, নেক্সট দেখে নাও কোশ্চেন নাম্বার 25। চিত্রে প্রদর্শিত বর্তনীতে ট্রানজিস্টর, দেখো চিত্রে প্রদর্শিত বর্তনীতে ট্রানজিস্টরটির বিটা এর মান 48। দেখো বিটা দেওয়া আছে আমার কত বলতো 48। ওকে, ট্রানজিস্টরটির ভূমি প্রবাহের মান হয় 20 মাইক্রো এম্পিয়ার। তাহলে দেখো এটা আমার আইবি দেওয়া আছে কি বলতো না 200 মাইক্রো এম্পিয়ার। তাহলে আমরা ইজিলি আইসি বের করে নিতে পারবো, আইসি ইকুয়ালস টু বিটা ইন্টু আইবি, তাই না? তাহলে কত বলতো, এটা 48 ইন্টু কি বলতো, এটা হচ্ছে 200 মাইক্রো এম্পিয়ার। তাহলে দেখো এটা আমরা 9.6 মিলি এম্পিয়ার হবে কিনা বলতো। ওকে, এরপরে দেখো তবে ওয়াই প্রান্তে বিভব কত, আমাকে এইখানে ভিটা বের করতে হবে, তাই না? মানে ভি ওয়াইটা বের করতে হবে। তাহলে দেখো এইখানে তাহলে ভোল্টেজ ড্রপ বের করে নিই। তাহলে দেখো এইখানে ভোল্টেজ ড্রপ হবে
500 ইন্টু আইসি। আইসি কত বলো তো, না 9.6 মিলিভোল্ট। তাহলে দেখো এটা যদি মাল্টিপ্লাই করে নাও তাহলে 0.5, তাহলে দেখো এটা আসছে দেখো 0.5 ইন্টু 9.6 মানে কি বলতো 4.8 ভোল্ট। দেখো এটা আছে 5 ভোল্ট, এখানে ভোল্টেজ ড্রপ কত পেলে বলো তো 4.8 ভোল্ট। তাহলে এখানে ভিওয়াই হবে 5 মাইনাস 4.8 মানে কি বলতো 0.2 ভোল্ট। ওকে, দেখো অপশন এ কারেক্ট, তাই না? দেখো কোয়েশ্চেন নাম্বার 26, কোনো পরমাণুর মধ্যে ইলেকট্রন যখন এক কক্ষ থেকে অন্য কক্ষে সংক্রমিত হয় তখন নিঃসৃত বিকিরণের কম্পাঙ্ক যে সমীকরণ মেনে চলে তা হলো নিউ ইকুয়াল টু কে ডেল্টা ই, যখন কে একটি ধ্রুবক এবং ডেল্টা ই হলো দুই কক্ষের শক্তির মানের পার্থক্য, তাই না? এখন দেখো আমাদের কে এর মাত্রা বের করতে হবে। দেখো তোমরা নিউ এর মাত্রা জানো কত বলো তো T-1। আবার দেখো এটা কে, এটা শক্তির মাত্রা কি বলতো ml² T-2 আসছে কিনা বলো। তাহলে দেখো কে এর মাত্রা হবে কি বলতো m-1 l-2 ইন্টু টি। দেখো তো কোন অপশনটা m-1, এই যে ওকে, ডি এর অপশনটা দেখে নাও। দেখো 27 দেখে নাও, দেখো এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে, তাই না? সেক্ষেত্রে সি ডট এ ক্রস বি বের করো। তাহলে দেখো প্রথমে আমরা এ ক্রস বিটা বের করে নিই। দেখো এ ক্রস বি যদি আমরা পেয়ে যাই কত পাবো বলো তো, দেখো এটা আই ক্যাপ ই জে ক্যাপ কে ক্যাপ, বলো এটা, দেখো এটা আই এর সহগ 1, জে এর সহগ 1, কে এর সহগ -1। বিতে কি বলতো বি আই এর সহগ 2, এটা -1 আর এটা কি বলতো 1। দেখো এটা আমরা ভেঙে নিই, কত পাবো বলতো, দেখো এটা আমরা আই নিয়ে নিচ্ছি, কত হবে বলতো, দেখো এই আয়ের কালাম আর আয়ের রো বাদ যাবে, তাহলে কত হলো 1 -1, তাই না? মাইনাস জে নিচ্ছি, তাহলে দেখো জে এর কালাম আর জে এর রো বাদ, তাহলে কি হলো বলতো এটা 1, দেখো 1 -2 মানে কি বলতো 2 হলো, প্লাস কে নিচ্ছি, কে কত হবে বলতো এই কে এর কালাম আর কে এর রো বাদ, তাহলে এটা হলো -1 -2। তাহলে দেখো আমরা পেলাম কি বলতো -3 জে ক্যাপ -3 কে ক্যাপ, এটা হলো এ ক্রস বি। এখন দেখো সি ডট এ ক্রস বি মানে কি বলতো -3 জে ক্যাপ -3 কে ক্যাপ, তাই না? দেখো সি এর মানটা করে দেওয়া আছে, দেখো তো, দেখো সি এর মান দেওয়া আছে 1/√5 ইন্টু কি বলতো আই ক্যাপ -2 জে ক্যাপ +2 কে ক্যাপ, তাই না? ডট এটা কি বলতো -3 জে ক্যাপ -3 কে ক্যাপ। তাহলে দেখে নাও এখানে পাচ্ছি, দেখো এই -3 আর -2 মানে 6, আবার দেখো এটা -3 আর 2 -6 ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো বি এর অপশনটি কারেক্ট। ওকে, নেক্সট দেখো 28 এর কোশ্চেনটি দেখো, একটি যুদ্ধ বিমান 360 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে 500 মিটার উচ্চতার অনুভূমিক পথে চলতে চলতে সোজা সামনের দিকে ভূমিতে অবস্থিত একটি লক্ষ্যের উদ্দেশ্যে বোমা ফেলল। বোমাটি কত দূরত্ব আগে ফেলতে হবে? তাহলে দেখো এক্ষেত্রে দেখো এইরকম একটা অনুভূমিক তল, একটা দেখো এইখানে একটা অনুভূমিক তল, তাই না? এখন দেখো এই উচ্চতা থেকে বিমানটা ফেলছে, দেখো এই উচ্চতা থেকে বোমাটি ফেলছে, তাহলে এইখানে বেগ যদি ভি হয়, তাহলে দেখো এইখানে যদি দেখো এটা টার্গেট, তাহলে আমাকে এই এত আগে ফেলতে হবে। এটা কি বলে বলো তো প্রসার বলে। দেখো তোমরা জানো প্রসার সমান দেখো যে বেগে ফেলছে ইন্টু √2h/g। দেখো এই এইচটা হলো উচ্চতা, দেখো উচ্চতা কত দেওয়া আছে বলো তো 500 মিটার। তাহলে দেখে নাও ভিটা দেওয়া আছে কত 360 কিলোমিটার পার আওয়ার, এটা মিটার পার সেকেন্ড করি, তাহলে 360 ইন্টু কি বলতো 5/18 কত হবে তো, দেখো তো এটা 20 দিয়ে কাটা যাচ্ছে মানে 100। তাহলে দেখো এইখানে 100 ইন্টু দেখো √2h/d, 2 ইন্টু কি এসটা বলতো 2 ইন্টু 500 ডিভাইড/10, তাই না? এটা কেটে গেল, তাহলে দেখো এটা 100 আসছে, 100 মানে 10 মানে 1000 মিটার। দেখো এই 1000 মিটার আগে থেকে বোমাটিকে ফেলতে হবে, তাই না? ওকে, দেখো এই 30, দেখো দেখো 29 এর কোশ্চেন দেখো, একটি অনুভূমিক টেবিলের পরে এম ভরের
একটি অনুভূমিক টেবিলের উপরে এম ভরের একটি বস্তু রাখা আছে। টেবিল ও বস্তুটির মধ্যে স্থির ঘর্ষণ গুণাঙ্ক মিউ। বস্তুটিকে টেবিলের উপর টেনে সরাতে হলে কমপক্ষে কত বল প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে দেখে নাও, খুব সিম্পল প্রবলেম। একটু ক্যালকুলেশন বড় আছে। ধরো এই একটা ব্লক, তাই না? আমরা এইখানে ধরো এফ বল প্রয়োগ করেছি, এটা অনুভূমিকের সঙ্গে কোণ থিটা। তাহলে দেখো এই এফ বলের এই উপাংশ কত বলতো, এফ কস থিটা, এবং তার উলম্ব উপাংশ দেখো, তার উলম্ব উপাংশ কত বলতো, দেখো এই উলম্ব উপাংশ হবে এফ সাইন থিটা। আবার দেখো তার ওজন এম জি কোন দিকে, নিচের দিকে, এবং লম্ব প্রতিক্রিয়া এন ওপরের দিকে, এবং ঘর্ষণ বল কি বলতো, যেদিকে বল প্রয়োগ করা আছে তার উল্টো দিকে, এটা মিউ এন। তাহলে দেখো বস্তুটি গতিশীল হবে যদি এফ কস থিটা ইকুয়াল টু কি বলতো, মিউ এন হয়। তখন দেখো এন কত হয় বলতো, দেখো এফ সাইন থিটা প্লাস এন ইকুয়াল টু এম জি। তাহলে দেখো এন হবে এম জি মাইনাস এফ সাইন থিটা। তা লিখে নাও, এটা এম জি মাইনাস এফ সাইন থিটা। ওকে, বোঝা গেল? দেখো যদি আমরা এখান থেকে এফটা বের করি, কি এফ পাবো বলতো, দেখো এফ পাবো আমরা বলতো মিউ এম জি ডিভাইড বাই কি পাবো বলো, এটা দেখো কস থিটা প্লাস মিউ সাইন থিটা। এখন দেখো আমরা জানি মিউ ইকাল টু 10 ল্যামডা যখন ল্যামডা ঘর্ষণ কোণ। তাহলে দেখো আমরা মিউর জায়গায় যদি আমরা 10 ল্যামডা বসিয়ে দিই, দেখো এটা পাবো এমজি ইন্টু 10 ল্যামডা ডিভাইড বাই এটা কি পাবো বলতো, এটা কস থিটা প্লাস কি বলতো, এটা সাইন ল্যামডা বাই কি বলতো, কস ল্যামডা 10 ল্যামডা ভেঙে দিলাম ইন্টু সাইন থিটা। তাহলে তোমরা দেখো এখানে দেখতে পাবে, দেখো যদি আমরা এলসিএম করি তাহলে কস থিটা কস ল্যামডা প্লাস সাইন থিটা সাইন ল্যামডা, মানে কস অফ থিটা মাইনাস ল্যামডা, এটা কেটে যাচ্ছে। মানে আলটিমেটলি তোমরা পেলে এমজি সাইন ল্যামডা ডিভাইড বাই কস অফ কি বলতো, থিটা মাইনাস ল্যামডা। এখন দেখো এই এফ বলটা ন্যূনতম হবে যদি এটা 1 হয়। তাহলে এটা 1 কখন হবে, যখন থিটা মাইনাস ল্যামডা ইকুয়াল টু কি বলতো 0 হয়। তাহলে যদি 0 হয় তাহলে থিটা ইকুয়ালস টু ল্যামডা। আর ল্যামডা তোমরা জানো 10 ইনভার্স মিউ, জানো কিনা বলো? তাহলে দেখো এফ এর মান হলো কত বলতো, না এমজি সাইন ল্যামডা। এখন দেখো তোমরা যদি সাইন ল্যামডার মানটা বের করে নাও, দেখো তোমরা 10 ল্যামডা কত পেয়েছো বলো তো, দেখো ল্যামডা কোন 10 ল্যামডা মিউ পেয়েছো, এটা 1। তাহলে এটা কত বলতো 1 প্লাস মিউ স্কোয়ার হবে। তাহলে সাইন ল্যামডা কত হবে, মিউ বাই 1 প্লাস মিউ স্কোয়ার। তাহলে এই বলটাও কি বলতো, এমজি মিউ ডিভাইড বাই রুট আন্ডার অফ 1 প্লাস মিউ স্কোয়ার। কোনটা কারেক্ট বলতো, দেখো এই এর অপশনটা কারেক্ট, তাই না? ওকে, দেখো 30-এর কোশ্চেনটা দেখে নাও। একটি টেনিস বল ভি বেগে মেঝের উপর উলম্ব রেখার সঙ্গে থিটা কোণে আঘাত করলো। ধরে নাও মেঝে ও বলের মধ্যে সংঘর্ষটি অস্থিতিস্থাপক এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক হলো ই। সেক্ষেত্রে বলটির প্রতিফলন কোণ হবে। দেখে নাও, খুব সিম্পল প্রবলেম, দেখে নাও। এটা হলো প্রতিফলক কোণ। দেখো দেখো একটা বল এইভাবে আসছে, আসছে কিনা বলো? তাহলে দেখো এটা কত বলতো, অবিলম্বের সঙ্গে কত কোণ করলো বলতো, থিটা। এখন দেখো, এখন দেখো এর বেগ যদি ইউ হয়, তাহলে দেখো এই বেগের উলম্ব উপাংশ মানে কি বলতো, এটা এটা কত হবে বলতো, এটা হবে ইউ কস থিটা, হবে কিনা বলো? আর অনুভূমিক উপাংশ কি হবে বলতো, না ইউ সাইন থিটা। এখন দেখো প্রতিফলন কোণ, দেখো যখন এটা প্রতিফলিত হবে, দেখো এবং প্রতিফলিত হবে তখন দেখো এটা এই প্রতিফলন কোণটা আমরা ধরে নিলাম আর, তাই না? তাহলে দেখো, দেখো এই ইউ সাইন থিটার মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই মানটা ইউ সাইন থিটাই থাকবে। কিন্তু ইউ কস থিটা যেহেতু উলম্ব বেগ, এই বেগটা কি হয়ে যাবে বলো তো, না এই বেগটা হয়ে যাবে ই ইন্টু ইউ সাইন থিটা, তাই না? না ই ইন্টু ইউ কস থিটা। তাহলে দেখো আমরা এই কোণটা আর, মানে আমরা এই কোণটা বের করে নেব, তাই না? দেখো এই আর কোণটা বের করে নেব। তাহলে দেখে নাও, দেখো এই আর বরাবর বেগ কত হলো, ইউ সাইন থিটা, ইউ কস থিটা, আর এটা কত বলতো, ইউ সাইন থিটা। তাহলে দেখো ট্যান আর হবে কি বলতো, দেখো এটা ইউ সাইন থিটা ডিভাইড বাই ই ইউ কস থিটা। তাহলে দেখো ইউ কেটে গেল, তাহলে কি হলো বলতো, টেন থিটা বাই ই।
দেখো তো কোন অ্যান্সারটা, দেখো এই অ্যান্সারটা কারেক্ট। ওকে, দেখো 31 এর কোশ্চেনটা দেখো, 20 কেজি ভরের একটি ধাতব বস্তু, দেখো এরপরে সেকশন 2, এখানে প্রতিটি কোশ্চেনে 2 নাম্বার থাকে এবং নেগেটিভ মার্কিং থাকে হাফ। ওকে, একটু স্লাইডলি জটিল কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 31, 20 কেজি ভরের একটি ধাতব বস্তুকে 0.5 মিটার পার সেকেন্ড বেগে একটি অনুভূমিক টেবিলের উপর 2.1 সেকেন্ড ধরে টানা হলো। তাহলে দেখো এর বেগ যখন দেওয়া আছে তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করে নিতে পারবো। তাহলে দেখো এস ইকুয়ালস টু ভি ইন্টু টি হবে কিনা বলো। দেখো ভি কত বলো তো, এটা 0.5 ইন্টু কি বলতো 2.1, তাহলে কি বলতো 1.05 মিটার হলো কি বলতো সরণ, তাই না? দেখো বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ 0.1 সিজিএস একক হলে বস্তুটির তাপমাত্রা বৃদ্ধি কত হতে পারে, তাই না? এখন দেখো এখানে কৃতকার্য, দেখো এখানে কৃতকার্য হবে জে ইন্টু কিউ। দেখো কৃতকার্য মানে কি বলতো ঘর্ষণ বল ইন্টু সরণ। দেখো ঘর্ষণ বল দেখো মিউ ইন্টু 20 ইন্টু 10, এসআই পদ্ধতি জে এর মান 1। দেখো সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপ কত দেওয়া আছে বলতো 0.1, তাহলে এসআই কত বলতো 420 ইন্টু কি বলতো ডেল্টা টি, তাই না? দেখো এখানে মিউ কত দেওয়া আছে বলতো 0.1, তাহলে যদি 0.1 বসিয়ে দাও তাহলে এটা কত পাচ্ছ 20 ইকাল টু কি বলতো 20 ইন্টু কি বলতো 420 ইন্টু ডেল্টা টি। দেখো এটা কেটে গেল, তাহলে দেখো এই ডেল্টা টিটা পাবে 1/420, তাই না? যদি 1/420 হয় তাহলে দেখো এটা আমরা যদি 100 ধরে নিই তাহলে 0.25 এর কাছাকাছি, তাই না? দেখো দেখো যদি এটা আমরা করি 1000 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 420, তাহলে দেখো এটা অনেকটা কত আসবে বলো তো 2.5 এর কাছাকাছি আসবে কিনা। তাহলে দেখো 2.5 ইন্টু 10⁻³ মানে কি আসছে বলো তো, দেখো এই অপশনটা আসছে, এর অপশনটা, তাই না? ও, দেখো কোশ্চেন নাম্বার 32, দেখো মনে করো একটি ইঞ্জিন প্রতি চক্রে উষ্ণ আধার থেকে 130 ক্যালোরি তাপ গ্রহণ করে, তার মানে কি বলতো ডেল্টা কিউ ইকাল টু 130 ক্যালোরি, তাই না? এবং শীতল আধারে 30 ক্যালোরি তাপ বর্জন করে, তাহলে দেখো কৃতকার্য আমরা পেয়ে গেলাম ডেল্টা ডাব্লিউ ইকাল টু কত বলতো, কত এটা 130 মাইনাস 30 মানে কি বলতো 100 ক্যালোরি, তাই না? এরপরে দেখে নাও, যদি ইঞ্জিনটির ঘর্ষণ অতিক্রম করার জন্য প্রতি চক্রে 2 জুল শক্তি ব্যবহার করে, তাহলে দেখো এটা করে জুলে প্রকাশ করে নিতে হবে। জুলে প্রকাশ করলে কত বলো তো, এটা 420 ক্যালোরি, কারণ তোমরা জানো 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে এখান থেকে দেখো 2 জুল নষ্ট হচ্ছে, যদি 2 জুল নষ্ট হয় তাহলে আমার যে নেট কার্য হলো ডেল্টা ডাব্লিউ ড্যাশ ইকুয়ালস টু 418 জুল, তাই না? দেখো এটা জুল হবে। যদি ইঞ্জিনটির প্রতি মিনিটে 90টি চক্র সম্পন্ন হয় তাহলে দেখো 90টি চক্রে মোট কৃতকার্য কত বলতো, কত ইন্টু 90, তাহলে দেখো ক্ষমতা পি হবে 418 ইন্টু 90 ডিভাইড বাই টাইম কত 60। দেখো কি বলেছে সর্বোচ্চ ক্ষমতা কত হবে, তাহলে দেখে নাও এটা কেটে গেল, এটা কত বলতো, এটা 3 এটা 2, তাই না? তাহলে দেখো এটা যদি ডিভাইড করো তাহলে কত আসছে বলতো 209, 209 ইন্টু 3 মানে কত বলতো 209 ইন্টু 3 তাহলে 627, দেখো এই 627 হলো আমাদের অ্যান্সার। ওকে, দেখো দেখো 33টা দেখো, প্রতিটি কিউ আধান যুক্ত দুটি সোলার বল আলাদা আলাদা সুতোর সাহায্যে একটি হুক থেকে ঝোলানো আছে। যদি প্রতিটি সোলার বলের আধান 3 গুণ করা হয় তবে সুতো দুটির মধ্যেকার কোণ দ্বিগুণ হয়। সুতো দুটির মধ্যে প্রাথমিক কোণ কত ছিল? ধরে নাও এই প্রাথমিক কোণ ছিল কি বলতো 2 থিটা। দেখো আমরা ছবিটা একটু বড় করে দেখাই, দেখো এই একটা সোলার বল, এইদিকে এইখানে একটা সোলার বল, দেখো এই মাঝের কোণটা ধরে নিচ্ছি থিটা। তাহলে দেখো এই উলম্ব রেখা যদি টানি তাহলে উলম্বের সঙ্গে এই কোণটা কি হলো বলতো, দেখো পুরো কোণটা 2 থিটা, তাহলে উলম্বের সঙ্গে এই কোণটা হলো কত থিটা হবে। তাহলে দেখো এর উপর কি বল আছে না বিকর্ষণ বল, কত কে ইউ স্কোয়ার বাই, দেখো এই দুটোর মাঝের দূরত্ব কত হবে বলতো
দেখো এই দুটোর মাঝের দূরত্ব হবে, দেখো যদি এটা এল হয়, সূত্র দৈর্ঘ্য এল হয়, তাহলে দেখো এইখান থেকে এটা এল সাইন থিটা, তাহলে পুরোটা 2l সাইন থিটা, তাহলে দেখো এটা 2l সাইন থিটা তার কি বলতো হোল স্কোয়ার। এখন দেখো সূত্রটা যদি আমরা টি ধরে নিই, তাহলে ওপর দিকে কি বলতো এটাও থিটা হবে, তাহলে এটা টি কস থিটা, এই টি কস থিটা সমান এমজি হবে, হবে কিনা বলো? আচ্ছা, আবার দেখো এটা টি সাইন থিটা, আর টি সাইন থিটা ইকুয়াল টু বিকর্ষণ বল হবে। তাহলে দেখে নাও এখানে টি সাইন থিটা ডিভাইড বাই কি বলতো টি কস থিটা, তাই না, ইকুয়াল টু কি হবে বলতো এটা, এটা কে কিউ স্কোয়ার বাই কি বলতো 4l স্কোয়ার কি বলতো এটা সাইন স্কোয়ার থিটা আসছে কিনা বলো, ইন্টু কি বলতো এমজি আসছে। এখন দেখো এটা আমরা কি পাচ্ছি বলতো, এটা আমরা পাচ্ছি ট্যান থিটা, তাই না, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি পেলাম বলতো কে কিউ স্কোয়ার ডিভাইড বাই কি বলতো ডিভাইড বাই, তাহলে দেখো এটা টেন থিটা আর এই সাইন থিটাটা এইদিকে নিয়ে আসছি, তাহলে টেন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই 4l স্কোয়ার এমজি, তাই না। দেখো এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, দেখো যখন এই কিউটা 3q হচ্ছে না, তখন থিটাটা 2 থিটা হয়ে যাবে, হবে কিনা বলো? তাহলে দেখে নাও এখানে হবে বলো সাইন স্কোয়ার 2 থিটা ইন্টু কি বলতো ট্যান 2 থিটা ইকাল টু কি বলতো এটা কে ইন্টু 9q স্কোয়ার ডিভাইড বাই কি বলতো 4l স্কোয়ার এমজি। তাহলে দেখো এইখানে 9 ইন্টু, দেখো এটা আসছে 9 ইন্টু এটা মানে কি বলতো, এটা লিখতে পারো না, কি লিখতে পারো বলতো সাইন স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা, তাই না। তাহলে দেখো এইখানে দেখো এখানে পাচ্ছ সাইন স্কোয়ার 2 থিটা বাই কি বলতো সাইন স্কোয়ার থিটা পাচ্ছ, আর এটা কি বলতো এটা পাচ্ছ টেন 2 থিটা বাই টেন থিটা ইকাল টু 9, তাই না। এটা ক্যালকুলেশন করে আমার থিটা বের করতে হবে। দেখো এটা যদি আমরা ভালো করে ক্যালকুলেশন করি, তাহলে দেখো এটা ভালো করে ক্যালকুলেশন করি, তাহলে আমরা থিটা কত পাবো জানো, থিটা পাবো বলতো 30 ডিগ্রি। তাহলে দেখো এই সুতোদ্বয়ের মধ্যবর্তী কোণ কত আছে বলতো, দেখো সুতোদ্বয়ের মধ্যবর্তী কোণ আছে 2 থিটা, তাহলে অন্তর্বর্তী কোণ কত হলো বলতো 60 ডিগ্রি। দেখো এই বি এর অপশনটা কারেক্ট। ওকে, দেখো 34টা দেখো, দেখো 20 ওহম রোধ এবং 20 × 10⁻⁻² মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তাকার পরিবাহী লুপকে সুষম চৌম্বক ক্ষেত্র বি এর উলম্ব তলে রাখা হলো। চৌম্বক ক্ষেত্রটির সময় টি এর সঙ্গে বি ইকুয়াল টু 2sin50πt সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে টি ইকুয়াল টু 0 সময় থেকে টি ইকুয়াল টু 20 মিলিসেকেন্ড সময়ের মধ্যে লুপটির মধ্য দিয়ে কত আধান পরিবাহিত হবে। দেখো দেখো 34-এর সামটা দেখে নাও, দেখো 20 ওহম এবং 20 × 10⁻² মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তাকার পরিবাহী লুপকে সুষম চৌম্বক ক্ষেত্রে বি এর উলম্ব তলে রাখা হলো। চৌম্বক ক্ষেত্রটির সময় টি এর সঙ্গে বি ইকুয়ালস টু 2sin50πt টেসলার সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে টি ইকুয়াল টু 0 সময় থেকে শুরু করে 20 মিলিসেকেন্ড সময়ের মধ্যে লুপটির মধ্য দিয়ে কত আধান পরিবাহিত হবে। দেখো তোমরা জানো আধান পরিবাহিত হবে, দেখো এটা কি বলতো দেখো পরিবাহিত আধান কিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ কি বলতো ডি ফাই বাই কি বলতো আর। দেখো আমরা এখানে বি দেওয়া আছে, যদি বি দেওয়া থাকে আমরা ডিবিটা বের করে নিই, বলো ডিবি কত হবে বলো তো, দেখো এটা হবে 100π, এটা কি বলতো cos 50πt হবে কিনা বলো ইন্টু ডিটি। ওকে, তাহলে দেখে নাও যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে বলো ইন্টিগ্রেশন অফ, দেখে নাও এটা হচ্ছে বলতো দেখো 20 ইন্টু দিস, তাহলে দেখো এটা করো 20 ইন্টু 10⁻² ইন্টু ডিবি, ডিবি কত বলতো এটা 100π ইন্টু বলতো এটা কস কত আসছে বলতো এটা 50πt ডিটি আসছে কিনা বলো ডিভাইড বাই আর, তাই না। তাহলে দেখো এটার সঙ্গে এই দুটো জিরো কেটে দাও,
আবার এই 20 সঙ্গে এই আরো কত দেওয়া আছে 20 দেওয়া আছে, এটাও কেটে নাও। তাহলে দেখো তোমরা পাচ্ছ পাই। এরপরে দেখো ইন্টিগ্রেশনের লিমিট দিয়ে দাও 0 টু কি বলতো 20 ইন্টু 10⁻³ এটা কত আসছে বলতো কস কত আসছে বলতো এটা 50 পাই টি ডিটি আসছে কিনা বলো। দেখো তোমরা যদি ইন্টিগ্রেশন করো তো এটা পাই ইন্টু ইন্টিগ্রেশন কত হবে বলতো সাইন সাইন কি বলতো 50 পাই টি ডিটি ডিভাইড বাই কি বলতো এটা 50 পাই আসবে কিনা বলো। দেখো লিমিটটা যদি বসিয়ে দাও তাহলে কত বলতো 20 ইন্টু 10⁻³ আর এটা 0। দেখো সাইন 0 ইকাল টু 0। আবার দেখো সাইন 20 ইন্টু 10⁻³ যদি এখানে পুট করো তাহলে দেখো 50 পাই ইন্টু 20 ইন্টু 10⁻³ এটাও কিন্তু শুধু পাই আসছে। তাহলে সাইন পাই 0 সাইন 0 0 তাহলে দেখো এটা 0। তাহলে প্রবাহিত আধান কত হলো বলো তো 0। ওকে, দেখো 35 এর কোশ্চেনটা দেখো। দুটি সমান্তরাল ধাতব পাত পরস্পর থেকে ডি দূরত্বে রাখা। দেখো দুটি সমান্তরাল ধাতব পাত পরস্পর ডি দূরত্বে রাখা আছে। একটি পাত প্লাস ভি বিভবের সঙ্গে এবং অন্যটি ভূমি বিভবের সঙ্গে যুক্ত আছে। অতঃপর পাত দুটির সঙ্গে সমান্তরাল পথে ইলেকট্রনের একটি সূক্ষ্ম স্রোত পাত দুটির মধ্যবর্তী স্থানে ভি0 বেগে প্রবেশ করলো। সেক্ষেত্রে অক্ষ বরাবর এল দূরত্ব অতিক্রম করার পর স্রোতটি পাত দুটির মধ্যে কতক্ষণ পড়বে। দেখো ছবিটা দেখে নাও। দেখো এই দেখো এটা হলো কি বলতো দুটি সমান্তরাল পাত, এদের পারস্পরিক দূরত্ব কত বলতো ডি, এদের পারস্পরিক দূরত্ব হলো ডি, তাই না। এরপরে দেখো ভি বিভবের সঙ্গে ভূমি, দেখো এটা ভি বিভব আছে, তাহলে দেখো এখানে তড়িৎ ক্ষেত্র হলো কি বলতো ভি বাই ডি। তাহলে দেখো এই পাত বরাবর একটি আধান যে বল অনুভব করবে সেটা কি বলতো ই ইন্টু ই, মানে কত বলতো ই ভি বাই স্মল ডি হবে। তাহলে দেখো এখানে বেগ আমার কত দেওয়া আছে বলতো ভি0, তাই না। যদি এখানে বেগ ভি0 থাকে তাহলে দেখো এই পুরো পাত অতিক্রম করতে এর কত সময় লাগবে বলতো না এল বাই ভি0 হবে কিনা বলো। তাহলে দেখো টি সময় পরে এর বেগ কত হবে বলতো, দেখো টি সময় পরে বেগ হবে ত্বরণ ইন্টু সময়। দেখো ত্বরণ কত হবে বলতো, দেখো ই ই বাই এম ইন্টু কি বলতো টি। তাহলে কত হলো বলতো ই ভি এটা ডি ইন্টু এম ইন্টু কি বলতো এল বাই ভি0 হবে কিনা বলো। তাহলে দেখো এটা উলম্ব বেগ আর এটা কি বলতো অনুভূমিক বেগ ভি0। তাহলে দেখো কোণটা কি বলতো এটা উলম্ব বেগ, আর এটা যদি আমার অনুভূমিকের সঙ্গে যে কোণ করবে সেই কোণটা যদি আমরা ফাই ধরে নিই তাহলে 10 ফাই সমান কি বলতো ভি ওয়াই বাই ভি এক্স। দেখো ভি এক্সটা ভি0 আছে আর ভি ওয়াইটা এটা আছে, তাহলে দেখো ই ভি এল ডিভাইড বাই ডি এম ভি0 স্কোয়ার। দেখো ই ভি এল ডিভাইড বাই এম ডি ভি0 স্কোয়ার। কোন অপশনটা আসছে বলতো, দেখো বি এর অপশনটা আসছে। ওকে, 36 এল দৈর্ঘ্যের একটি সরল দোলকের পিণ্ডকে অনুভূমিক রেখার সঙ্গে টান করে ধরে ছেড়ে দেওয়া হলো। আবার একই সঙ্গে এক প্রান্তে রিভেট যুক্ত একটি সুষম দণ্ড অনুভূমিক রেখায় ধরে ছেড়ে দেওয়া হলো। যদি দুটির গতি সমলয় হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য কত। তাহলে দেখো এই একটা সরল দোলক, একে এরকম অনুভূমিক করে একে এরকম নিচে ছেড়ে দেওয়া হলো। তাহলে দেখো এর পর্যায়কাল টি কেস টু কত হবে বলতো 2 পাই রুট আন্ডার কি বলতো এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে বলতো এল ডেস দেওয়া আছে 2 পাই এটা কি বলতো এল ডেস বাই জি। ওকে, অনুরূপ ভাবে দেখো এইরকম একটা দণ্ড আছে, এই দণ্ডটাকে ওই অনুভূমিকভাবে ছেড়ে দেওয়া হলো। তাহলে দেখো এই দণ্ডের ক্ষেত্রে পর্যায়কাল আর এই ক্ষেত্রে পর্যায়কাল সমান হবে, কারণ কি বলেছে না এই এদের গতি দেখো এদের গতি সমলয় অর্থাৎ পর্যায়কাল সমান। তাহলে দেখো এটা টি কেস টু হয় 2 পাই রুট ওভার আই বাই কি বলতো এম জি এক্স, তাই না। দেখো এই দণ্ডের দৈর্ঘ্য যদি আমরা এল ধরে নিই না, তাই না, তাহলে দেখো এক্স হচ্ছে এই যে ঝুলন বিন্দু থেকে এর ভরকেন্দ্রের দূরত্ব, তাহলে কত হবে এল বাই 2। আর এক প্রান্তের সাপেক্ষে জাড্যর ভ্রামক কত 1/3 এম এল স্কোয়ার। তাহলে কি হবে বলতো এটা টি কেস টু 2 পাই রুট ওভার এটা কি বলতো 1/3 এম এল স্কোয়ার
ডিভাইড বাই কি বলতো mg ইন্টু l/2, তাহলে এটা আসছে 2 পাই রুট আন্ডার কি বলতো 12/3 পাচ্ছ কিনা বলো। তাহলে দেখো এর পর্যায়কাল সমান কি বলতো এর পর্যায়কাল, তাহলে দেখো এই l ড্যাশ ইকুয়াল টু আসছে 2l/3, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত আসছে বলতো l ইকুয়াল টু 3l ড্যাশ বাই 2, কোন অপশনটা না এর অপশনটা কারেক্ট। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 37। দেখো 400 ওহম রোধ এবং 250 মিলি হেনরি আবেশক ও 2.5 মাইক্রোফ্যারাড এবং 5 ভোল্ট শীর্ষমান এবং 2 কিলোহার্জ কৌণিক কম্পাঙ্ক। দেখো এখানে কৌণিক কম্পাঙ্ক বলেছে 20 কিলোহার্জ, তাহলে এর একক কিলোহার্জ হবে না, এটা হবে বলতো এটা 2000, এটা কি বলতো 2000 রেডিয়ান পার সেকেন্ড, কারণ কৌণিক কম্পাঙ্কের একক কিলোহার্জ নয়। কি বলতো এটা তোমরা ভালো করে বুঝে নিও, কারণ যখন কৌণিক কম্পাঙ্ক বলেছে তখন এটা কি বলতো এটা অবভিয়াসলি এককটা কিলোহার্জ নয়, রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আবার দেখো এসি উৎসের সঙ্গে শ্রেণী সময় যুক্ত করা হলো, সেক্ষেত্রে ধারকের স্থির তড়িৎ শক্তির শীর্ষমান কত হবে, তাই না? যে দেখো প্রথমে এক্সেল বের করব, এক্সি বের করব, দেন জেড বের করব, জেড বেরিয়ে গেলে আমরা আই বের করব, আই বের করলে আমরা ক্যাপাসিটেন্স একরসে ভোল্টেজ ড্রপ বের করব, তাই না? ভোল্টেজ ড্রপ পেলে কি পাবো বলো তো আমরা হাফ সি ভি স্কোয়ার করে আমরা শক্তি বের করে নেব। তাহলে দেখো এখানে আমরা এক্সেলটা বের করি, এক্সেল ইকুয়াল টু কি বলতো ওমেগা এল। দেখো ওমেগা দেওয়া আছে কত বলতো 2000, তাই না? কিন্তু এল করে দেওয়া আছে বলতো 250 ইন্টু 10⁻³ দেখো এটার সঙ্গে 3টে জিরো গেল, তাহলে এটা হলো 500 ওহম, তাই না? আবার দেখো এক্সি, এক্সি কত বলতো 1/ওমেগা সি। দেখো যদি আমরা 1/ওমেগা সি পুট করি 1 বাই কত বলতো 2000, তাই না? সি কত আছে বলতো 2.5 ইন্টু এটা কত আছে বলতো 10⁶। দেখে নাও এটা এটা কত আসছে বলতো এটা 5000 আসছে কিনা, 5000 যদি আসে তাহলে দেখো এটা অবভিয়াসলি কি বলতো 200 ওহম আসবে, আসবে কিনা বলো। তাহলে দেখো জেডটা বের করে নি, জেড ইকুয়াল টু কি জানো বলতো আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি এর হোল স্কোয়ার রুট আন্ডার। দেখো এটা দেওয়া আছে আরটা দেওয়া আছে 400 স্কোয়ার, এক্সএল 500 এক্সি 200, মানে এটা কি হলো 300 স্কোয়ার, তাহলে কি হলো বলো তো এটা 500 আসছে, আসছে কিনা বলো। তাহলে বলো আই কত আসছে বলো, আই ইকুয়াল টু 5 ভোল্ট বা আই এর শীর্ষ মান 5 ভোল্ট বাই 500 ওহম, তাহলে কত বলো তো এটা 0.01। তাহলে দেখো ভোল্টেজ ভিসি কত আসে বলো তো এটা কত 200 ওহম আছে, তাহলে 200 কি বলতো 200 ইন্টু 0.01 মানে কি বলতো এটা 2 ভোল্ট। তাহলে দেখো হাফ সি ভি স্কোয়ার, সি কত আছে দেখো এক্ষেত্রে সি আছে দেখে নাও 2.5, তাহলে 2.5 ইন্টু হাফ ইন্টু 10⁻, আচ্ছা -6, আর ভি কত 2 স্কোয়ার, তাহলে দেখো একটা 2 কেটে গেল, তাহলে 5 ইন্টু 10⁻⁻6 জুল। দেখো একটি আয়তকণা এমন একটি ক্ষেত্রের মধ্য দিয়ে স্থির বেগে চলনশীল যেখানে অভিকর্ষ ত্বরণের কোনো প্রভাব নেই, কিন্তু স্থির তড়িৎ ক্ষেত্র ই এবং চৌম্বক ক্ষেত্র বি থাকতে পারে, তাহলে নিচের কোন অবস্থা সত্য হওয়া সম্ভব। দেখো তোমরা জানো দেখো তড়িৎ ক্ষেত্রের প্রভাবে একটা আধান ত্বরিত হয়, আবার দেখো যদি কোনো আধানের বেগ চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে হয় তখন কোনো চৌম্বক বল অনুভব করে না। আবার দেখো যদি ক্রসড ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড হয় তখনও কিন্তু আধান কোনো বল অনুভব করে না। তাহলে দেখে নাও যদি ই নট ইকুয়াল টু জিরো বি নট ইকুয়াল টু জিরো, তাহলে এক্ষেত্রেও কোনো বল অনুভব করবে না যদি এই দুটো কি বলতো ক্রসড ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড হয়। আবার দেখো ই নট ইকুয়াল টু জিরো বি জিরো, না না না, দেখো বি জিরো চৌম্বক ক্ষেত্র নেই কিন্তু ই আছে মানে ত্বরণ অনুভব করবে, অর্থাৎ সমবেগে গতিশীল হবে না, এটা হবে না। আবার ই জিরো বি জিরো যদি তড়িৎ ক্ষেত্র না থাকে চৌম্বক ক্ষেত্র না থাকে তাহলে সমবেগে গতিশীল হবেই। আবার দেখো ই জিরো বাট বি নট ইকুয়াল টু জিরো, এক্ষেত্রে হবে যদি বেগ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের সমান্তরাল হয়। তাহলে দেখো এ সি ডি কারেক্ট। ওকে, দেখো 39 এরটা দেখো, আলোক তড়িৎ ক্রিয়ার একটি পরীক্ষায় একটি বিন্দু উৎস ব্যবহার করা হলো, উৎস থেকে আলোক
দেখো উৎস থেকে আলোক তড়িৎ পৃষ্ঠের দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে ফলস্বরূপ কি হবে? দেখো দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে দেখো আই প্রপোর্শনেট 1/d², তাহলে তীব্রতা কি বলতো 1/4 গুণ হবে। তীব্রতা 1/4 গুণ হবে মানে কি বলতো প্রবাহ, আলোক তড়িৎ প্রবাহ 1/4 গুণ হবে। তাহলে দেখো কেবলমাত্র এই অপশনটা কারেক্ট হবে, আলোক তড়িৎ প্রবাহ কমে যাবে। দেখো নিরোধ বিভব অর্ধেক হবে, না 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 না, নিরোধ বিভব তীব্রতার উপর নির্ভর করে না। আলোক তড়িৎ সর্বোচ্চ গতিশীল, নো 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 নো, আবার এটাও হবে না। তাহলে কেবলমাত্র বি অ্যান্সারটি কারেক্ট। ওকে, দেখো 40-এরটা দেখে নাও। দেখো সমান বহিঃব্যাসার্ধ বিশিষ্ট দুটি ধাতব গোলকের ক্ষেত্রে তাদের নিজ নিজ বেশ অক্ষ সাপেক্ষে জাড্য ভ্রামক সমান, তাই না? তাহলে দেখো এই যে দুটি ধাতব গোলক, বলেনি এটা নিরেট না ফাঁপা, কিন্তু বলেছি তাদের জাড্য ভ্রামক সমান। তাহলে নিচের কোন উক্তিটি সত্য হতে পারে? দেখো দেখো গোলক দুটির ভর সমান হবে। যদি নিরেট গোলক হয় তাহলে ভর সমান হবে, ফাঁপা গোলক হলে হবে না। আবার দেখো গোলকের ভরের অনুপাত, না না না, এটা হবে না, এটাও হবে না। দেখো গোলক দুটির ভিন্ন উপাদানের তৈরি, দেখো যদি নিরেট গোলক হয় তাহলে একই উপাদানের তৈরি হবে, আর যদি ফাঁপা গোলক হয় তাহলে ভিন্ন উপাদানের তৈরি হবে। ওকে, আবার দেখো ডি, দেখো গোলক দুটিকে নিজ নিজ অক্ষ সাপেক্ষে সমান এবং সুষম কৌণিক ঘোরালে তাহলে ঘূর্ণন গতিশক্তি সমান হবে। দেখো ঘূর্ণন গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার, দেখো ওমেগা একই আই একই, তাহলে ঘূর্ণন গতিশক্তি সমান হবে। অতএব ডি কারেক্ট। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখো এই 2020 সালের জয়েন্টের পেপারটা একটু টাফ পেপার ছিল এবং লেন্দি পেপার ছিল। তোমরা যদি এই পেপারে মোটামুটি 10 থেকে 12টা কোয়েশ্চেন করে রাখতে পারো, তোমরা কনফার্ম তোমরা চান্স পেতেই। ওকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। জয়েন্টের র্যাঙ্ক ভালো করতে হলে আমার চ্যানেলটি দেখতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ।